হ্যালো, আচ্ছা, গুড আফটারনুন এভরিবডি, গুড ইভিনিং। আমরা 15 মিনিট লেটে যাচ্ছি, একটু অসুবিধা হয়েছিল। তো চ্যাট উইথ দ্য স্কলার, এটা আমার মাথার মধ্যে এসেছিল যে আমার একজন পুরনো ছাত্র, তার সাথে কথা বলতে বলতে হঠাৎ আমার মনে হলো যে ইন্টারাক্ট করলে আমার মনে হয় এখন যারা আন্ডার গ্রাজুয়েট করছে তাদের একটু সুবিধা হবে। অ্যাজ বিকজ একটা ব্যাপারটা হয়, যেটা আমি লিখেছিলাম ফেসবুকে, একটা এজ গ্যাপ থেকে যায় এবং সেই এজ গ্যাপের জন্য অনেক সময় স্টুডেন্টরা আমাদের সঙ্গে ফ্রিলি ইন্টারাক্ট করতে পারে না বা কথা বলতে পারে না। আমার মনে হয় bright students like Rupayo, you'd be, people like me would be the best one to motivate you, to inspire you to go into fundamental research into physics. রূপায়ণের ইন্ট্রোডাকশন আলাদা করে দেওয়ার কিছু নেই, যারা জানে তারা জানে, যারা জানে না তাদের জন্য বলে দিচ্ছি। রূপায়ণ সেন্ট জেভিয়ার্স থেকে 2013-এ ফিজিক্স অনার্স পাস করে। 2012-এ ও যখন সেকেন্ড ইয়ার পড়ে, সেই সময়তেই ও আইআইটি জ্যাম পরীক্ষা দিয়েছিল এবং 30 র্যাঙ্ক করেছিল সেকেন্ড ইয়ারে পড়তে পড়তে। 2013-এ ও অল ইন্ডিয়া আইআইটি জ্যামে ফার্স্ট র্যাঙ্ক করেছিল। 2015-এ আই সাপোজ ও নেট সিএসআই এর নেট পরীক্ষায় অল ইন্ডিয়া টপার হয়েছিল। আইআইটি বম্বে থেকে ও ডিআইএফআরও পেয়েছিল, কিন্তু ডিআইএফআর যায়নি। ও আইআইটি বম্বে থেকে এমএসসি করেছে, মাস্টার্স করেছে। বাইরে আমি জানি ওর সঙ্গে আমার রেগুলারলি ফেসবুকে যোগাযোগ আছে। ও জিআরই পরীক্ষা দিয়ে বাইরেও পিএইচডিতে চান্স পেয়েছিল, কিন্তু দেখে বোঝা যাচ্ছে এরকম ডেল্টা ফাংশন চেহারা, হেলথ রিজনের জন্য ও বাইরে যেতে পারেনি। এখনো ভোগে, মাঝে মাঝেই ভোগে, দুদিন আগেই ভোগেছে। আর এখন ও যদিও বিদেশে যায়নি, তবুও কাজটা খুব ভালো করছে। ও অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অফ সায়েন্স, আইজা আইএসসিএস কলকাতায়, যাদবপুরে যেটা, সেইটাতে ও পিএইচডি করছে প্রফেসর কৃষ্ণেন্দু সেনগুপ্তের আন্ডারে। নাও ইটস ওভার টু রূপ। স্যার তো বড় বড় ইন্ট্রোডাকশন দিলেন, আমার জানি না কত হেল্প করতে পারবো। তো যাই হোক, ওয়েল আই এম ভেরি অনার্ড টু বি হিয়ার। স্যার আমাকে আমার কথা যে ভেবেছিলেন আর কি, যে আমি চ্যাট উইথ দ্য স্কলারের ফার্স্ট স্কলার হিসেবে আসতে পারবো, তাতে আমি খুব আনন্দিত। আর সত্যি কথা বলতে কি, আমি যে ধরে ইনফর্মাল টক, আমি কোনো প্রপার কিছু স্পিচ প্রিপেয়ার করে আসিনি। তবে হ্যাঁ, একটা চোতা নিয়ে এসেছি। এই চোতাটা খুব ইম্পর্টেন্ট। তো অ্যাকচুয়ালি চোতার ব্যাপারে গল্প বলবো, তোমাদের অভ্যেস নেই চোতা নেওয়ার, কিন্তু আমাদের অভ্যেস আছে ইনস্টিটিউটে লিগাল, পরীক্ষায় লিগালি চোতা নিয়ে যাওয়া। তো সেটার ব্যাপারে হ্যাঁ পরে বলবো। আচ্ছা, তো কয়েকটা পয়েন্ট যেটা আমার মনে হয়েছে যে সবাইকার মনেই থাকে বিএসসিতে, কিন্তু প্রশ্ন অনেকেই করতে পারে না বা বন্ধুদের প্রশ্ন করে, আমাকে অনেকে প্রশ্ন করেছিল এককালে। আচ্ছা, বাস্তবে শোনা যাচ্ছে তো ঠিক করে সবাই? ঠিক আছে। হ্যাঁ, তো সেটা দিয়েই শুরু করি। তারপরে আমি বলবো রিসার্চে কি করা হয় অ্যাকচুয়ালি, সেটা তোমাদের বয়স যখন আমার ছিল তখন আমি সত্যি জানতাম না যে অ্যাকচুয়াল রিসার্চ ওটা যে বিশাল হাতি ঘোড়া কিছু নয়, সেটা তোমাকে বোঝাবো আর কি সেটা। আর হ্যাঁ, তো শুরু করি যেটা, যে আমাদের বিএসসির সময় কম্পারেটিভস দেওয়ার খুব একটা সুযোগ আছে, এবং কম্পারেটিভস দেওয়াটা কি আদৌ জরুরি না জরুরি নয়, সেটা দিয়ে আমি শুরু করছি। শর্ট আনসার হলো it varies from person to person, but এবার লং আনসারটা দিই। সেটা হচ্ছে যে কম্পারেটিভস দিয়ে তুমি কোথায় যাবে সেটা তোমার উপর ডিসাইড করতে হবে। তুমি যাবে কোথায়, আইআইটি, টিআইএফআর বা এনআইটি, ওইসব জায়গায়। তো তুমি যদি এমন কোনো স্টুডেন্ট হও যার কম্পিটিশন উইল ইমপ্রুভ হিমসেলফ অর হারসেলফ, সেই ক্ষেত্রে আমি বলবো যে এইসব জায়গায় যাওয়াটা জরুরি। কারণ উপবন্ধু হয়ে থাকার চেয়ে একটা বাইরে বিভিন্ন পিয়ার গ্রুপ, বিভিন্ন ধরনের লোকজনের সাথে ইন্টারাকশন করে তোমার গ্রোথটা বেটার হয়। কিন্তু এমন অনেক ছাত্রদের আমি চিনি যারা মাই পেস যাকে বলে আর কি, সেরকমভাবে বেটার গ্রোথটা হয়। তো তাদের ক্ষেত্রে আমি দেখেছি তারা কোনো কম্পিটিভস দেয়নি। তারা সিইউতে বিএসসি করেছে, সিইউতে এমএসসি করেছে, এবং তারপরে নেট দিয়ে হচ্ছে, এবং তারপরে ভিসিসি বা সাহা বা যে কোনো জায়গায় মোটামুটি ভালোই কাজ করছে। তো তোমাকে সেটা নিজেকে তোমার প্রশ্ন করতে হবে যে তোমার কোনটা বেশি ভালো লাগে, কম্পিটিশনটা ভালো লাগে না কম্পিটিশন বিহীন জগৎ থেকে তোমার ভালো লাগে, কোনটা তুমি বেশি ভালো কাজ করতে পারো, সেই অনুযায়ী ডিসাইড করো তুমি কম্পিটিভস দেবে কি দেবে না। এবার একটা ব্যাপার আমি বলবো যে কম্পিটিভস দেওয়াটা অ্যাজ সাচ করে খারাপ ব্যাপার না, যদি কোথাও তুমি যাও বা না যাও। তার কারণটা হচ্ছে যে কোয়েশ্চেনটা আনসিন থাকার জন্য তুমি নিজেকে বেশি ভালো করে যাচাই করতে পারবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সবসময় কিন্তু বিএসসি কোয়েশ্চেনে যাচাই করা নিজেকে সম্ভব হয় না, সেটা আমি পার্সোনালি দেখেছি আর কি। কারণ বেশিরভাগ সময় যা হয় কোয়েশ্চেন কমন করে যায় অনেক কিছু থেকে, এবং তাতে একটা
বা রোড লার্নিং ব্যাপারটা চলে আসে। তো যদি নিজেকে মানে কিন্তু তুমি তাহলে জিনিসটা কতটা ভালো বুঝছো সেটা বোঝার বেস্ট জায়গা হচ্ছে কম্পিটিটিভ এক্সামিনেশন। ঠিক আছে, তো এটা একটা পার্ট হলো। এবার প্রশ্নটা হচ্ছে যে কম্পিটিটিভসটা ভালো কথা, কিন্তু তাহলে কলেজ স্টাডিজ আর কম্পিটিটিভস কিভাবে ব্যালেন্স করবে? এটা অনেকেরই আমি দেখেছি যে যারা কলেজে ভালো করে তারা কম্পিটিটিভসে ভালো করতে পারে না বা ভাইসি ভার্সা, কিন্তু এটা হওয়ার কথা না। মানে আমি অ্যাটলিস্ট কোনো কারণ খুঁজে পাইনি আজ পর্যন্ত এটা হয়। কারণ দেখো আমার মতে যে কলেজের টেক্সট বুকস বা কলেজের প্রফেসররা যা পড়ান সেটা কিন্তু বেশ, মানে আমরা অনেকেই শুনি না কলেজ প্রফেসররা যা পড়াবো বাড়ি গিয়ে পড়ে নেবো, ওটা কিন্তু একেবারে করা উচিত না। করা উচিত না এই কারণেই, কারণ যিনি বলছেন তার কাছ থেকে তুমি যতই যাও না কেন অ্যাটলিস্ট 1% কি 2% দিয়ে যা বলছেন তার নতুন জিনিস তুমি পাবে, এবং সেই নতুন জিনিসই হয়তো কোথাও না কোথাও কাজে লেগে যাবে। সুতরাং কলেজে যে পড়া শুনবো না ক্লাসে, মানে আমি শুনিনি অনেকটাই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবুও গানটা একদিকে খারাপ রাখা উচিত। হঠাৎ নতুন টার্ম চলে এলো তখন কনসেন্ট্রেশনটা যাতে তুমি প্রফেসরদের দিকে চলে যায়, ওটা খুব ইম্পর্টেন্ট। ওরকমভাবে নতুন জিনিস শেখা যায়। মানে তুমি ধরো তুমি তো একটা কি দুটো বই পড়ছো বিএসসিতে, কলেজের প্রফেসররা যারা পড়াচ্ছেন তারা 3-4টে বই ঘেটেছেন সারা জীবনে, তো অবভিয়াসলি তারা 3-4টে কিতাব থেকেও বেশি হন প্রবাবলি, তো অবভিয়াসলি অনেক কিছু নতুন জিনিস নিয়ে বলতেই পারবে। তো সেটা হচ্ছে ব্যাপার। তো সেটা হচ্ছে যে বেসটা কিন্তু হচ্ছে কলেজে যা পড়ানো হয়, তারপরে কোয়েশ্চেন প্র্যাকটিস করা কি করে সেটা পরে আসছি, কিন্তু হ্যাঁ মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ কিন্তু নয়, যেটা অনেকে ভাবে। হ্যাঁ, এবার প্রথম কি যারা ফার্স্ট ইয়ার এখানে আছে তাদেরকে আমি বলবো প্লিজ কম্পিটিটিভে ভেবো না প্রথম ইয়ারে, ইটস আ ওয়েস্ট অফ টাইম। প্রথম বছরটা তোমার একটু যেটা বলে আনন্দ করো, নিজের ফিজিক্সটা কোথায়, কোন ফিজিক্সটা ভালো লাগে, কোন পোর্শনটা ভালো লাগে সেই জায়গাটা পড়ো, কারণ সেটাও জানাটা জরুরি। মানে কোন জায়গাটার ফিজিক্সে তোমার ভালো লাগে সেটা না জানতে পারলে এমএসসিতে তোমার পরে প্রবলেম হবে। তো তাদের জন্য বলবো যে তুমি নিজের মতো আইপিএস পড়ো এবং কোনো অসুবিধা নেই, পরীক্ষা হয়ে যাবে। ফার্স্ট ইয়ারের পরীক্ষা আমাদের শক্ত হয় না, যে 11-12 যারা ঠিকঠাক করে পড়েছে তারা মোটামুটি ইজিলি ম্যানেজ করে দেয়। তবে হ্যাঁ, তবে যারা সেকেন্ড ইয়ারে উঠেছো তাদের বলবো আমি সেকেন্ড ইয়ারের শুরু থেকেই একটু কোয়েশ্চেন করার প্র্যাকটিস করে দাও এমসিকিউ এর, কারণ এখন তো দেখছি যে আমাদের সময় অ্যাটলিস্ট জ্যানটাতে কিছু সাবজেক্টিভ ছিল, এখন তো এমন কোনো সাবজেক্টিভ নেই, সুতরাং কিছু করার নেই, সবই এমসিকিউ করো। তবে এটা আমি অ্যাডভাইস দেবো যে প্রথমবার যখন করবে এমসিকিউ গুলো কিন্তু টাইম করো না, নিজে ডোন্ট টাইম ইয়োরসেলফ when you are doing the MCQs for the first time। তখন প্রথমবার করবে ইউ জাস্ট লার্ন, কারো একটা কোয়েশ্চেন করছো, তার সেট অফ কোয়েশ্চেন্স করতে করতে তুমি দেখবে এই কোয়েশ্চেনটা পারছো না, টেক ইউর টাইম অ্যান্ড রিড দ্যাট পোর্শন ফ্রম দ্য বুক। ঠিক আছে, যদি প্রথম থেকেই তুমি যদি টাইম করতে শুরু করে দাও নিজেকে, তাহলে তোমার যে শেখা পোর্শনটা সেটা কিন্তু হবে না। এমসিকিউ এর মধ্যেও কিন্তু অনেক এমন কোয়েশ্চেন থাকে যেটা তুমি কোনোদিন হয়তো এনকাউন্টার করনি আগে, কিন্তু বইতে উত্তরটা আছে, সেটা খুঁজে বার করার চেষ্টা করো এবং সেভাবেই তুমি শিখবে। মানে আমি নিজে ওভাবেই পড়াশোনা করেছি এমসিকিউতে, আমি এমসিকিউতে কোনোদিন যে টাইম করিনি, সেটা আমার করার দরকার হয়নি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রথম দিকে আমি তবুও বলবো যে টাইপ করার দরকার নেই। আচ্ছা, আর হ্যাঁ আরেকটা ব্যাপার, 10-20 বছরের যে সিভিল কোশ্চেন পেপারটা আছে ওটা খুবই আন্ডার রেটেড আমি বলবো। লোকজন ওটাকে ইউজ করে যাতে ওটা কোয়েশ্চেন ব্যাংক হিসেবে, মানে কোয়েশ্চেন ব্যাংক হিসেবে ইউজ করে, সাজেশন হিসেবে ইউজ করে যে এরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আমি বলবো ওটাকে তুমি কোয়েশ্চেন ব্যাংক হিসেবে ইউজ করো। যে প্রুফসগুলো আছে ওটার যে মানে ভ্যারাইটি অফ কোয়েশ্চেন আছে দ্যাট ইজ আনম্যাচড এনিওয়্যার। এবার ওইখানে যে প্রুফসগুলো আছে সেটা যদি তুমি নিজে করার চেষ্টা করো, মুখস্থ না করে, মুখস্থ হয়েই যাবে হয়তো এতবার প্র্যাকটিস করার পর, তাহলে কিন্তু তোমার ছোট ছোট যে টেকনিক্স আছে প্রুফসের মধ্যে সেগুলো কিন্তু অন্য জায়গায় কাজে লাগাতে পারবে। সেটা মানে হওয়াটা খুব জরুরি, কারণ তুমি কখনো মানে কম্পিটিটিভসের কোনো পার্টিকুলার কোয়েশ্চেনে তুমি টেকনিক্স তুমি ওই কোয়েশ্চেনটাই আগে করেছো ওটা কখনো হতে পারে না, মানে জেনারেলি হয় না, হতে পারে বাট জেনারেলি হয় না। তো তাই জন্য ওই প্রুফসটাকে ভালো করে বোঝায়, প্রুফসে একটা স্টেপ থেকে অন্য স্টেপ কেন যাচ্ছি, সেই কেন যাচ্ছিটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে যাচ্ছি এটা মুখস্থ হয়ে যাবে, সেটা কিছু ব্যাপার না। এবার হ্যাঁ, এবার সেকেন্ড ইয়ারের শেষে তো আমি যে টাইম দিয়েছিলাম সেটা আমি বলবো যে সবাইকে একবার করে কোনো কম্পিটিটিভস একটা আগে সেকেন্ড ইয়ারের শেষে দিয়ে দেওয়া, সে যাই র্যাঙ্ক হোক না কেন, র্যাঙ্ক আসুক চাই না আসুক ডাজেন্ট ম্যাটার। কারণ আমি জানি না এখানে কজন আইআইটি যেই বা ডাব্লিউবি যেই দিয়েছে, মানে দেওয়ার কথা কজন দিয়েছে হাত তুলতে পারে? খুব বেশি দেয়নি। হ্যাঁ, সেটাই হচ্ছে প্রবলেম। যদি প্রথম পরীক্ষাটাই তুমি যদি একটা কম্পিটিটিভ ওয়ার্ল্ডে চলে আসো এবং সেটাই খুব ইম্পর্টেন্ট পরীক্ষা হয়ে যায়, তখন সেটা একটা মানে ভেরি ডিফিকাল্ট সিনারিও। তাই জন্য বলবো সেকেন্ড ইয়ারে কোনো প্রেশার নেই, একটা দিয়ে রাখো, মানে দিয়ে রাখে আপনি সিচুয়েশনটা কীরকম সেটা তুমি বুঝতে পারবে। না একটু হয়তো খরচা হবে সেটা আমি মানছি,
কিন্তু ওটা পরে ভবিষ্যতে খুবই মানে এক্সপিরিয়েন্স হিসেবে খুবই ইম্পর্টেন্ট, বিকজ কম্পিটিটিভস আর এমনি পরীক্ষা দেওয়ার কিন্তু পার্থক্য আছে। এবার সেই দিক দিয়ে আমি আসি, এবার পার্থক্যটা মেন জায়গায় কোথায় সেটা হচ্ছে টাইম। তোমার কোয়েশ্চেনগুলো কম্পিটিটিভসে কিন্তু মানে কোয়েশ্চেন ধরো একই নাম্বার অফ কোয়েশ্চেন থাকতে পারে, যেটা তোমার পিএসসি তোমাকে টাইম করতে হবে, কারণ ওখানে তোমাকে ম্যাক্সিমাইজ করতে হবে, ঠিক আছে? মানে তুমি ধরো একটা কোয়েশ্চেন ধরেছো, সেটা ধরো পারছো না, সেটাকে অনেকক্ষণ ধরে করলে চলবে না, তোমাকে 2 মিনিট 3 মিনিট ধরে করে দেখতে হবে, যে হয়তো 1 মিনিট দেখে মানে ভ্যারিজ ফ্রম এক্সাম টু এক্সাম, দেখে তারপরে অন্য কোয়েশ্চেন চলে যেতে হবে। তো সেইটাকে অ্যাচিভ করা, যে কোন কোয়েশ্চেন আমি পারবো সেটা বোঝাও কিন্তু অনেকটা টাইম লাগে, এবং তার জন্য তোমাকে অনেকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো তাই জন্য সেকেন্ড ইয়ারের শুরু থেকে যেটা বললাম, এমসিকিউ পড়া প্র্যাকটিস করো, টাইম করার সময় দরকার নেই। সেকেন্ড ইয়ারের শেষ থেকে যে টাইম করা শুরু করো, ততক্ষণে তোমার মোটামুটি একটা 2 বছরের একটা কিউমুলেটিভ নলেজ হয়ে গেছে, ইউ নো এনাফ নাম্বার অফ আনসার্স। থার্ড ইয়ার থেকে আমি সত্যি কথা বলতে গেলে যাবে খুব একটা বেশি আসে, মানে আমাদের একটা জাতীয়কাল ধরে যা দেখেছি খুব একটা বেশি কমই আসে। ক্লাসিক্যাল মেকানিক্স, ইলেকট্রোম্যাগনেটিজম এই দুটো মোটামুটি ভালো জানলে অ্যাটলিস্ট 40 যাবে নাম্বার, সুতরাং মানে ভালো করে জানতে হবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু হ্যাঁ 40 নামাতে পারে, সুতরাং ইটস ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, আর স্পিডটা তোমার আস্তে আস্তে নিজেই চলে আসবে, যত প্র্যাকটিস করবে তত তোমার কোয়েশ্চেনটা রেকগনাইজ করতে হবে। ধরো তোমাকে একটা ম্যাগনেটিক ডাইপোলের কোয়েশ্চেন দিয়েছে, তুমি ইলেকট্রিক ডাইপোলটা আগে পড়েছো, ইজিলি তুমি ওটাকে তুমি 1-on-1 করেসপন্ডেন্স করে তুমি আনসারের সঙ্গে সঙ্গে লিখে দিতে পারো, কোনো ডাইমেনশন ফাংশন বা কিছু করে। ওইটাকে তোমাকে যেন কোয়েশ্চেন প্র্যাকটিস করে তোমার রেকগনিশনটা ওটা বারবার আসবে। তো এটাই মোটামুটি আমার বলার ছিল, কারণ এটা আমি দেখেছি যে বিএসসিতে অনেকেই কম্পিটিটিভস নিয়ে একটু বেশি চিন্তা করে যে আমি কম্পিটিটিভস পারবো কিনা, কম্পিটিটিভস অন্যরকম, কিন্তু আলটিমেটলি অ্যাট এন্ড অফ দ্য ডে যে ওটা খুব ডিফারেন্স নেই, একটা স্পিডের ব্যাপার শুধু আছে, কিন্তু এমনি পরীক্ষার কোয়েশ্চেন নাম্বার অফ কোয়েশ্চেন, কম্পিটিটিভের নাম্বার অফ কোয়েশ্চেন অনেক পার্থক্য নেই। এমনি পরীক্ষায় তোমাকে যে ডেরিভেশন করতে হবে, ওখানে তোমাকে কোনো কিছু নম্বর সম্পত্তি কোনো অঙ্ক করতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এই দুটো তো গেল। এবার ঠিক আছে, এবার আমি মেন যে কারণে এসেছি এখানে রিসার্চের ব্যাপারে বলতে, সেটা আবার বলা শুরু করি। আচ্ছা, এটা একটা অডিয়েন্সের জানতে চাই, এটা অডিয়েন্সের কি ধারণা, কোনো এমনি জাস্ট চেঁচিয়ে বললেই হবে, কোনো হাত তোলার দরকার নেই। আচ্ছা, রিসার্চে কোন কাজটা সব থেকে বেশি করতে হয়, এরকম কারোর কোনো আইডিয়া আছে কি করতে হয় সব থেকে বেশি? কারোর কোনো কমেন্ট বা আইডিয়া? আচ্ছা, আর শুনতে পাচ্ছি না, একটু জোরে। ক্যালকুলেশন। আচ্ছা, আর আর কিছু? আর ঠিক বলেছে, বাট সারপ্রাইজিংলি দ্য আনসার হচ্ছে গুগল সার্চ। ইটস আ ফ্যাক্ট, কারণ যে কোনো পেপার তোমাকে কোনো মেনটেন করতে দিলে অবভিয়াস 90% অফ দ্যাট যে পেপারে যা লেগেছে কিছু বুঝতে পারবে না, তোমাকে গুগল সার্চ করে তোমার টার্মগুলোকে জানতে হবে, তারপরে সেই টার্মগুলোকে গুগল সার্চ করে তোমাকে বার করতে হবে যে টেকনিকগুলো কিরকম, সেখান থেকে করতে হবে। তো রিসার্চ করা আর গুগল সার্চ করার কোনো পার্থক্য নেই, এবং তাই না গুগল সার্চে প্র্যাকটিস করা খুব দরকার, বিকজ ঠিকঠাক টার্মস না দিলে গুগল কিন্তু আবার ভালো উত্তর দেবে না, আর তখন তোমার একটা আধ ঘন্টার 5 মিনিটের কাজ 8 ঘন্টা লেগে যাবে, অ্যান্ড টাইম ইজ অলসো আ ফ্যাক্টর। তো সেটা তোমাকে ঠিক করে করতে হবে রিসার্চে। তো এমনিতে গুগল সার্চ মানে রিসার্চের কাজ হচ্ছে এইরকম, একটা প্রচুর পেপার পড়তে হয়, মানে আমরা এখন পড়িনি, আমাদের মেন্টরে এখন পেপার পড়ে আমাদের প্রবলেম নেই, সেই পেপার পড়ে দেখতে হয় যে পেপারে যে কাজ করার বিভিন্ন জায়গায় সেই কাজটাকে আমি কীভাবে এগোতে পারি, ওই কাজটাকে ইউজ করে আমি হয়তো কোনো অন্য প্রবলেমে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? তো ওইটা একটু জল খেয়ে প্রবলেমটা তো ঠিক আছে, মানে ওই প্রবলেমটা আমাকে খুঁজতে হবে, খোঁজার পর এই কাজ নেক্সট কাজ হচ্ছে যে আরো পেপার করা, এবং আরো পেপার করে ওই প্রবলেমটাকে সলভ করার যে টেকনিকটা সেটাকে দেখা যে কোনো জায়গা থেকে বার করা যায়। দেখো, আমি জানি না তোমাদের কি ধারণা, কিন্তু আমি যখন বেশি হলাম তখন আমার ধারণা ছিল একটা প্রবলেম পাবো, সেই প্রবলেমটাকে ভাববো অনেকক্ষণ ধরে, সেই প্রবলেম থেকে ভেবে অটোমেটিক আনসারটা মাথায় চলে আসবে কিছুক্ষণ বাদে, তারপরে অঙ্কটা করে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি করতে গিয়ে দেখা যায় সেটা হয় না, তোমাকে প্রচুর জিনিস পড়তে হবে, প্রচুর পেপার পড়তে হবে, আগেকার যে টেকনিকগুলো লোকজন অ্যাপ্লাই করেছে হয়তো অন্য জায়গায় বা কমপ্লিটলি ডিফারেন্ট জায়গায় হতে পারে, সেই টেকনিকগুলো তারপর তুমি চেষ্টা করবে যে এখানে কোনোভাবে অ্যাপ্লাই করা যায় কিনা, এবং সিম্পল সামথিং লাইক ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন দেবে তখন খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে তোমরা যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করছো ইয়েতে, ফিজিক্সে বা ম্যাথসে,
বিভিন্ন টেকনিক সলভ করা এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। মানে মানে এখানে যেমন বেসিক একটা প্রবলেম দিয়ে একটা 10 নম্বরের প্রবলেম হয়, রিসার্চে ওই একটা 10 নম্বরের প্রবলেমকে তুমি যদি 10 গুণ করে দাও, 100 নম্বর টোটাল লিঙ্ক প্রবলেম একটা, সেই প্রবলেমের সলিউশনটাই হচ্ছে রিসার্চ, আর কিছুই না। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোমার কোয়েশ্চেনগুলো তোমার ঠিক করে জিজ্ঞেস করতে হবে। রিসার্চে কোয়েশ্চেনটা তোমার কেউ বলে দেয় না, সেই কোয়েশ্চেনগুলো নিজেকে জিজ্ঞেস করে তোমার করতে হবে। আর হ্যাঁ, তো এটাই মোটামুটি রিসার্চের সারমর্ম। তবে কয়েকটা জিনিস বলে দিই, রিসার্চ করতে যারা ইচ্ছুক এবং যাদের যাওয়ার ইচ্ছে আছে, তো তাদের কয়েকটা জিনিস বলে দিই। এই জায়গাটার নাম দিয়েছে পার্কস অ্যান্ড পিটফলস অফ রিসার্চ, মানে ওই আর কি। তো হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে রিসার্চ করে কোনোদিন তুমি একটা হিউজ রেকগনিশন পাবে সেটা কিন্তু কোনো ভেবো না, আমি সেটা প্রথমেই বলে দিচ্ছি। মানে এমনকি বলবো, অশোক সেনের নাম থেকে সবাই শুনেছে আশা করি, আমি অ্যাটলিস্ট অনেকেই শুনেছে। একটা অশোক সেন বা ইভেন একজন নোবেল লরিয়েট কিন্তু যখন রাস্তা দিয়ে হেঁটে যাবে তখন কিন্তু শাহরুখ খানের মতো কোনোদিন কিন্তু অ্যাডুলেশন পাবে না, ঠিক আছে? সুতরাং সেটা ভেবে কিন্তু রিসার্চ করতে চাও না যে আমাকে অনেকজন লোক চিনবে, এই করবে সেই করবে। বাট হোয়াট রিসার্চ উইল গিভ ইউ ইজ রেসপেক্ট ফ্রম ইউর পিয়ার্স। এবং আট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের যে মানে পিয়ার গ্রুপটা, মানে ফিজিক্সের গ্রুপ কিন্তু বেশ নিজের মধ্যেই থাকতে পছন্দ করে, বা কেমিস্ট্রি ম্যাথমেটিক্স যারা ইয়ে করে ইন্টারডিসিপ্লিনারি, তাদের জন্য ঠিক আছে, এবং তাদের কাছে ওটাই সবথেকে বড় ম্যাটার করে। মানে কমন পার্সন কি ভাবলো, কমন পার্সন এডওয়ার্ড ব্রিটেনের নাম জানলো কি জানলো না, সেটা এডওয়ার্ড ব্রিটেনের কিছু যায় আসে, ঠিক আছে? সুতরাং ওইভাবে ভেবে তুমি রিসার্চ করতে চাও না। একটা ব্যাপার হচ্ছে যে রিসার্চ জিনিসটা কিন্তু খুব সহজ, মানে তুমি 10 দিনের মধ্যে 8 দিন তোমার কিছু হবে। তুমি যাবে, ওই যেটা বলতো সারাক্ষণ ধরে বসে থাকবে ল্যাবে, দিয়ে ল্যাবে বসে থেকে তুমি মাথা চুলছিবে, কিছু হবে না। তারপরে 10 দিনের দিন হয়তো হঠাৎ করে একটা আইডিয়া আসবে, দেখো পুরো একটা 10 দিনের পাবে 1 দিনে নেমে গেল, ঠিক আছে? কিন্তু ওই 8 দিনের ফ্রাস্ট্রেশনটা কিন্তু নিজেকে তোমাকে সহ্য করতে হবে। এবং ইনফ্যাক্ট আমি নিজে এখন সেকেন্ড ইয়ারে রিসার্চ করছি, এবং অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট যে আমাকে রোজ এখন বসে বসে গিয়ে গ্রাফ বানাতে হয় কম্পিউটারে, ঠিক আছে? এবং সেই গ্রাফগুলো ফ্লাকচুয়েশন কমাতে হয়, তার জন্য অ্যাকুরেসি বাড়াতে হয়, মানে খুব বেগার থাকনি আর কি, মানে ইয়ের থেকে মাথার কাজ যত আছে ঠিক আছে, কিন্তু তোমার নুয়ান্সেস আর নিটিগ্রিটিস যেগুলো বলে আর সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রিসার্চে। তো ইউ হ্যাভ টু হ্যাভ আ মেন্টাল স্ট্রেংথ যে আমি ঠিক আছে, আমি এটা করতে পারবো। মানে আমাকে মানে হাল ছেড়ে দিলে খুব সহজে, যারা হাল ছেড়ে দেয় তারা কিন্তু হাল ছেড়ে দিও না, সেটাই বলবো আর কি। এবং আরেকটা ব্যাপার যেটা বললাম, যে আমি আরো বলেছি রিসার্চ মানে কি, রিসার্চ কিন্তু যে খুব হাইফাই কাজ যে একমাত্র ফাইনম্যান আইনস্টাইন এটাই করতে পারে সেরকম নয়। খুব সাধারণ ছেলেমেয়েরাও কিন্তু রিসার্চ করে এবং করতে পারে, বিকজ ইট রিকোয়ার্স আ লট অফ গ্রাইন্ড ওয়ার্ক অ্যাট দ্য এন্ড। সবাই কিন্তু ইয়ে হয় না, জিনিয়াস হয় না, এবং বেশিরভাগই জিনিয়াস হয় না। বলে 99% অফ দ্য পিপল যারা রিসার্চ করছে তারা সিম্পলি গ্রাইন্ড ওয়ার্ক করেই হচ্ছে আর মানে একজন প্রফেসর গ্রাইন্ড ওয়ার্ক যতটা করেন, রিসার্চার ততটাই গ্রাইন্ড ওয়ার্ক করতে হয়। মানে ইটস নট লাইক তুমি জাস্ট কিছু একটা ভাবছো, তাতেই তুমি মানে বাঙালিদের ল্যাব যেটা বলে আর কি, সেটা খেলে কিন্তু রিসার্চ করা হয় না। তো এইটা একটা ব্যাপার। আর হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে অনেক ক্ষেত্রেই রিসার্চে তোমার লোকজনের থেকে সাহায্য চাইতে হবে, মানে তোমার সিনিয়রই হোক, তোমার প্রফেসরই হোক, তাই জন্য তোমার ইগো কিছু থাকে চলবে না। You have to completely get rid of the ego. You might even have to ask somebody who is younger than you. ঠিক আছে, নতুন ঢুকেছে, সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট, ইগো না থাকাটা। এবং ইনফ্যাক্ট আমি নিজে, স্যার আমার এত বিশাল বিশাল পরিচয় দিলেন, আমার কমপ্লিট নোভিস এট রিসার্চ। আমি এখন একটা পেপার আমার এখন বেরোয়নি, এবং আমি জাস্ট এখন প্রথম দুটো কাজ নিয়ে এখন আছি, সে কাজ নিয়ে হয়তো বলবো কি কাজ করছি আমি এখন কোয়ালিটেটিভলি। এবং মানে স্যারকে গিয়ে রোজই প্রায় আমি জিজ্ঞেস করতে, এটা হচ্ছে না, এটা কি করবো, তারপর ডিসকাশন হয়, সেই অনুযায়ী তারপরে আবার যাই পরের দিন আবার কিছু একটা করি। তো ইটস নট ব্যাড আর কি, মানে ডিসকাশন, মানে তোমার যে আমি নিজেই এই কাজটা করে ফেলতে পারবো, এত বড় ছিলাম আগে, আমি রিসার্চও এত ভালো করতে পারি, এটা কিন্তু ভাবতে চলবে না রিসার্চ, এটা বড় ব্যাপার। আর তবে যেটা সুবিধে আর পিএইচডির পরে, সেটা হচ্ছে যে তুমি নিজেই মানে ইউ আর ইউর ওন মাস্টার। তুমি নিজেই প্রবলেম বুঝতে পারবে, তোমার নিজের যা ভালো লাগে সেটাই তুমি করতে পারবে, এবং সেখান থেকে প্রবলেম বুঝে তুমি নিজেই কাজ করতে পারবে। তুমি তারপরে ইন্টারনেট খুঁজে যে লোকজনের সাথে তোমার কাজ করার ইচ্ছে, সেই লোকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারবে, মানে কমপ্লিটলি নিজের উপর। তোমার উপরে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বস থাকবে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু ডাইরেক্ট বস যেমন কোম্পানিতে থাকে বা কোনো ইয়েতে থাকে, কোম্পানিতেই বেসিক্যালি, তো সেরকম কিন্তু কোনো রিসার্চ কেউ থাকে না। সেই দিক দিয়ে ইউ আর ভেরি ইন্ডিপেন্ডেন্ট, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইজ অলওয়েজ গুড, বিকজ ফ্রিডমটা দেয় নিজের ইয়েকে এক্সপ্রেস করার জন্য। আর অফকোর্স
যখন একটা কিছু হয়ে যাবে বা কিছু একটা করতে পারবে সেটার স্যাটিসফ্যাকশন যেটা সেটা কিন্তু কোনো প্রবলেম সলভিং স্যাটিসফ্যাকশন তোমাকে দেবে না। মানে নর্মাল পরীক্ষার বই একটা প্রবলেম সলভ করো তার থেকে অনেক অনেক বেশি স্যাটিসফ্যাকশন একটা রিসার্চে পাওয়া যায় যখন প্রবলেমটা হয়। হ্যাঁ ফ্রাস্ট্রেশন তো অবশ্যই থাকবে, কিন্তু তারপরে যে স্যাটিসফ্যাকশন সেটা ইটস অ্যামেজিং, মানে দ্য ফিলিং ইজ ভেরি, তাই জন্য মানে দ্যাট ইজ হোয়াট ফিজিসিস্টস ডু রিসার্চ ফর। মানে লোকজন কোনো প্রাইজ পেতে বা কেউ রিসার্চ করে একটা প্রবলেম পেয়েছে, সেই প্রবলেমটা সলভ করে যে আনন্দ পাওয়া যায়, দ্যাট ইজ হোয়াট রিসার্চ ইজ অল অ্যাবাউট। ওয়েল মোটামুটি বেসিক একটা জেনারেল ব্যাপারে এটাই বলতে চাইছি। আর লাস্টে বলে দিই আমি এখন কি রিসার্চ করছি, 2-3 লাইনে বলে দিই। আমি এখন বেসিক্যালি দুটো প্রবলেম নিয়ে কাজ করি। একটা প্রবলেম তার মধ্যে বোঝানো যাবে, একটা প্রবলেম বোঝানো যাবে না। একটা প্রবলেম হচ্ছে সুপারকন্ডাক্টরের নাম শুনেছে এখানে? ঠিক আছে, তাহলে খুব ভালো কথা। সুপারকন্ডাক্টর জাংশন যেটা হয় এর ভিতরে যদি কোনো মেটাল বা কোনো কিছু কি বা যাই হোক থাকে ওটাকে বলা জোসেফসন জাংশন। তো একটা কাজ হচ্ছে যে জোসেফসন জাংশনের কাছে একটা ম্যাগনেট রেখে সেই ম্যাগনেটের স্ট্রেংথটাকে চেঞ্জ করে করে একটা সার্কিটের মধ্যে যেখানে জোসেফসন জাংশন আছে সার্কিটের কারেন্টটাকে কন্ট্রোল করা যায় কিভাবে সেটাকে দেখ, সেটা হচ্ছে একটা আমার কাজ। এটা মনে হচ্ছে এক্সপেরিমেন্টাল কাজ, বাট সারপ্রাইজিংলি এক্সপেরিমেন্টাল নয়। আমি পুরোটাই নিউমেরিক্যাল সিমুলেশন করছি, মানে প্রোগ্রাম লিখে। হ্যাঁ প্রোগ্রাম লেখাটা কিন্তু ভালো করে শিখতে হবে, ওটা কিছু করার নেই। দেয়ার ইজ নো গেটিং আউট ফ্রম রাইটিং প্রোগ্রামস whether you do experimental physics or theoretical physics, কারণ ম্যাথমেটিক্যাল ইউজ করা তো মিনিমাম প্রোগ্রামিং লাগবে, ফোরট্রান ইউজ করা তো মিনিমাম প্রোগ্রামিং লাগবে, সেটা কিছু করার নেই। হ্যাঁ তো আমি সেই প্রোগ্রাম লিখে গ্রাফ বানিয়ে মানে সেই দেখছি এখন। আর দ্বিতীয় প্রবলেমটা একটু ডিপার প্রবলেম, এটা সামথিং রিলেটেড টু পাথ ইন্টিগ্রাল ইন কোয়ান্টাম মেকানিক্স, যেটা আমার মনে হয় না, অ্যাটলিস্ট আমি বিএসসির সময় খুব লেটে শুনেছি এটা, তো আমার মনে হয় না এখানেও লোকজন শুনেছে বলে বা দেখেছে, তো ওটা তাই না বোঝাতে পারবো না। তো হ্যাঁ তো এই দুটোই মোটামুটি আমি কাজ করছি। একটা মেনলি থিওরিটিক্যাল, এবং সেই থিওরিটিক্যাল কাজ যথেষ্ট বাজেভাবেই আটকেছে, আমি আমার মামার মেয়েটা নিয়মই আটকে আছি। আর নিউমেরিক্সটা তবু চালানো যায়, কারণ এটাকে অ্যাকিউরেসি কমিয়ে বাড়িয়ে একটু এদিক ওদিক টুইক করে ডেটা ফেটা আসছে কিনা দেখা তবু দেখা যায়। তো এটাই, এবং এটা আমি শুরু করেছি অ্যারাউন্ড এই দুটো কাজ, একটা মে মাসে হবে, একটা সেপ্টেম্বর মাসে। মে মাসের কাজটা চলছে, এগোচ্ছে, সেপ্টেম্বরে থিওরিটিক্যালটা দেখা যাক এখন কবে কি হয়। আমার এক বন্ধু আছে ওখানে সৌরভ দা, ওর দুটো পেপার আর্কাইভ আছে অলরেডি, আমার থেকে 1 বছরের বড়। দুটো পেপারই হ্যাঁ ঠিক আছে, 1 বছরের বড়। তো পেপার বেরোলে কিরকম আনন্দ হতে পারে সেটাই বলতে পারবো না, সেটা ওই বলতে পারবে। তো ঠিক আছে, এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। এবার আমি কারোর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে থাকবে আশা করছি, তো সেটা আমি নিজের। আচ্ছা, আমরা কোয়েশ্চেন্স নেব, তার আগে আমি দু একটা সংশোধন করতে কথা। ঋষভ, হ্যাঁ রূপায়ণ যেভাবে বললো খুবই ভালো লাগলো আর কি। তো প্রথম ওর যে পয়েন্টটা ছিল আমি একটু ইলাস্ট্রেট করছি রূপায়ণ, কলেজের পড়ার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ কিরকম ভাবে ব্যালেন্স করা যায়। এটা আজকাল সবাই করে, মোটামুটি কলকাতার মধ্যে বা কলকাতার আশপাশের কলেজগুলোতে সবাই থার্ড ইয়ারের পরে জ্যাম জেস্ট এই পরীক্ষাগুলো দেয়। তো যেটা ও বললো যে মানে ইট ইজ মোরালেস ইজি, মানে আনলেস এন্ড আনটিল তুই চাইছিস যে আমি কলকাতার বাইরে যাবো না, এরকম কোনো যদি হার্ড অ্যান্ড ফাস্ট রুল থাকে সেটার বাইরে তুমি পরীক্ষা দিতেই পারো। টেস্ট পরীক্ষার তোরা যদি লাস্ট 2-3 বছরের এটা খুলে দেখিস, লিস্টটা খুলে দেখিস, ম্যাক্সিমামই বাঙালি এবং সেটা কলকাতা থেকে। সুতরাং আমাদের রিসার্চ ইনস্টিটিউটগুলোকে ও বলতে পারবে, আইআইটি বোম্বে যাও বা যে কোনো আইআইটিতে যাও বা যে কোনো রিসার্চ ইনস্টিটিউটের তুমি ফিজিক্স ডিপার্টমেন্টে যাও, ইউল ফাইন্ড লটস অফ ইকুয়ালিটিস দেয়ার। মানে আমরা বাঙালিরা যেরকম ভালোবেসে ফিজিক্স করি সেটা মনে হয় অন্য স্টেটের লোকজনের থেকে অনেকটাই বেশি। মানে আমি এটা খবর পেয়েছি যে আইজার পুনেতে একটা হোস্টেল বি আছে, সেই বি হোস্টেলটা পুরোটাই বাঙালিরা রয়েছে। মানে তোর গিয়ে মনে হবে না যে কলকাতার বাইরে কোথাও আছিস। হ্যাঁ একটু খাওয়া দাওয়ার অসুবিধে হতে পারে, তবে সেটা ম্যানেজ করে নেওয়া যায়। এর ব্যাপারে আর বিশেষ কিছু বলবো না। রূপের সম্বন্ধে আরো দু একটা কথা ও যখন বলছিল আমার বসে বসে মনে পড়লো। ওর সঙ্গে আমার অনেক আগে থেকে যোগাযোগ ছিল যখন ও বিএসসিতে পড়ছে। ও মনে আছে আমাকে মানে রীতিমতো এখন তো লোকে হোয়াটসঅ্যাপ দিয়ে বা ইয়ে দিয়ে রূপ আমাকে পত্রাঘাত করতো। পত্রাঘাত মিনস ইন দ্য সেন্স অফ ইমেল দিয়ে আঘাত করতো, স্যার এই প্রবলেমটা না মনে হচ্ছে এরকম হবে। মানে ও
ও আমি যেটা বলতাম ও ঠিক তার একটা কাউন্টার আর্গুমেন্ট দিয়ে আমার আনসারটাকে রীতিমতো ঝগড়া হতো ওর সঙ্গে আমার। মানে পড়াশোনাটা ঠিক সেরকম এরকম ভাবেই করাটা উচিত আর কি, মানে ডিপে ঢুকে সাবজেক্টটাকে পুরো বুঝে নিয়ে। ও যেটা বললো যে এমসিকিউ তুই যখন করতে স্টার্ট করবি, এখন তো জ্যাম যে সবকটা পরীক্ষায় এমসিকিউ এসে গেছে 2013 এর পর থেকে, 13 এর পর থেকে পুরোটাই এমসিকিউ হয়ে এসে গেছে। সুতরাং আন্ডারস্ট্যান্ডেবলি ইউ নো দ্য সাবজেক্ট ওয়েল, সাবজেক্টটার উপরে তোমার যদি গ্রিপটা খুব ভালো না থাকে তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হয়ে নম্বর মানে র্যাঙ্ক অনেক পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। সুতরাং তুই মনে কর একটা প্রবলেম পড়লি, পড়তে গিয়ে তো কোথাও আটকালো, 2-3খানা বই পড়ে নাও, তুমি দেখবে আনসার ঠিক পেয়ে যাবে। এক্ষুনি তোমাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে না, টাইম ম্যানেজমেন্ট শেষের দিকে গিয়ে পড়লেও হবে আর। সাউন্ডটা শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? ওকে। রিসার্চটা মানে আমি 5 থেকে মনে কর সাপোজ 10-15 বছর আগের মতো সেই সময়কার আমি স্কলার ছিলাম। সেই সময় ইন্টারনেটটাও ছিল, কিন্তু এখন আমি তো দেখছি যে রিসার্চটা আরো সমৃদ্ধ হচ্ছে। ইন দ্য সেন্স যে আমরা যখন পিএইচডি করতে ঢুকেছিলাম, মনে করে এমএসসি পড়ে এমএসসি পড়ে যখন পিএইচডি করতে ঢুকেছিলাম, তখন আমাদের কাছে কিন্তু অ্যাক্সেস ছিল না, ইন্টারনেটের অ্যাক্সেস ছিল না। তখন আমরা জানতামই না যে রিসার্চ বস্তুটা কি, কোন গাইডের কাছে গেলে ভালোভাবে কাজ করা যাবে। এখন ইউ হ্যাভ দ্য অ্যাভেলেবল রিসোর্স অ্যাট ইউর হ্যান্ড। এখন তো আমি যা শুনেছি, লোকজন কোনো স্পেসিফিক গাইডের কাছে কাজ করতে যাওয়ার আগে সেই গাইডের ঠিকুজি কুষ্টি, তার স্টুডেন্ট, তার কত পাবলিকেশন, কি নিয়ে কাজ করে, সমস্ত কিছু জেনে নিয়ে তারপরে সেই গাইডের কাছে মানে নাম রেজিস্টার করতে যায়। তো সেই সব দিক দিয়ে ইউ আর এট অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন দ্যান আস। হয়তো তোমাদের পরের জেনারেশন যারা আসবে তারা তোমাদের থেকেও বেশি অ্যাডভান্টেজিয়াস পজিশনে থাকবে। রিসার্চটা না এখন মানে যারা রিসার্চ করে যথেষ্টই এনজয় করে, রূপায়ণও বললো যথেষ্ট এনজয় করছে। যারা রিসার্চে যাবে বলে মনে করছো, যারা একদম ফিক্সড টাইম নিয়ে মানে আমি এই ফিজিক্স নিয়ে থাকবো এবং আমাকে এটা দিয়েই করে খেতে হবে, এই মানসিকতা তোমার যদি ভেতরে থাকে, তাহলে ইট ইজ বেটার যে তুমি একদম রিসার্চে যাও। তো আমি রূপায়ণের একটা ওপিনিয়ন জানতে চাইবো, এটা আমাকে অনেকবারই ফেস করতে হয়েছে। লোকজন জ্যাম দিয়ে আইআইটিতে এমএসসি করতে যায় এবং অনেকে জেস্ট দিয়ে ইন্টিগ্রেটেড পিএইচডি করতে চায়। হ্যাঁ, এখন তো জ্যামের র্যাঙ্ক থেকেও আইআইএসসি ব্যাঙ্গালোরে ডাইরেক্টলি ইন্টারভিউ নিয়ে ঢুকে নেওয়া যায়। তো আমি রূপায়ণকে জিজ্ঞেস করবো যে ওর কি মতামত, জাস্ট এমএসসি অর ইন্টিগ্রেটেড পিএইচডি কি ভালো হয়? এটা আমি বলবো এটা কমপ্লিটলি পারসন ডিপেন্ডেন্ট। আমি যেরকম পারসন ছিলাম সেটা আই রিকোয়ার্ড মোর অপশন, মানে আমি চাইছিলাম যে এমএসসির পরে আমার কাছে সব অপশন খোলা থাকে এবং আমার পরীক্ষা দেওয়ার নিয়ে কোনো আপত্তি ছিল না। মানে পরীক্ষা নিয়ে আমার কোনোদিনই কোনো ভয় ভীতি ছিল না, সেদিক দিয়ে একটা জিনিস ভালো ছিল। তাই জন্যে আমি নিজে এমএসসি ঢুকেছিলাম। কিন্তু আমি অ্যাডভাইস করবো যে যাদের ইচ্ছে হবে যে পরীক্ষা দিতে চাই না, আমি জাস্ট কমপ্লিটলি রিসার্চে ঢুকে যেতে চাই, একটা জায়গায় পড়বো, আমার কোনো মাইন্ড চেঞ্জ হবে না, আমার বিদেশে যাওয়ার কোনো ইচ্ছে নেই, রিসার্চ থিংস লাইক দ্যাট, তাদের আমি বলবো যে ইন্টিগ্রেটেড পিএইচডি কোর্সগুলো যথেষ্ট ভালো। আইআইএসসি আর পুনা, কলকাতা এবং টিআইএফআর তো অবশ্যই কোনো কথাই হবে না, তাদের ওইটা দেওয়া উচিত। কিন্তু যারা এখনো ডিসাইড করে উঠতে পারেনি আমি বা বিদেশে যাওয়ার ইচ্ছা আছে আমার, না আমি অন্য কোথাও কলকাতায় ফিরে আসতে চাই, বা এনিওয়ে ডিসাইড করে উঠতে পারিনি কোন ফিজিক্সের কোন অংশটা ভালো হয় সেটা হয়তো ডিসাইড করে উঠতে পারিনি, তাদেরকে আমি বলবো এমএসসি পড়ো। এবং আমি এইটাও অ্যাডভাইস করবো, এটা আমার পার্সোনাল অ্যাডভাইস, আশা করি আমি জানি না এখানে কেউ রেখে যাবেন, সেটা হচ্ছে যে আইআইটি কানপুর থেকে আইআইটি বোম্বেতে যাওয়াটা বেটার। কারণটা হচ্ছে আমি বলছি কারণটা হচ্ছে আইআইটি কানপুর অ্যাটমসফিয়ার ইজ মাচ মোর ডিফিকাল্ট টু কোপ উইথ। মানে আমি দুজন পার্সোনালি আমাকে চিনি যারা কোপ করতে না পেরে আইআইটি ছেড়ে দিয়েছে রীতিমতো, এবং দেওয়ার ভেরি ব্রাইট কোপ করতে না পেরে ছেড়ে দিয়েছে, এবং ইটস টাফ, এটা ফ্যাক্ট, চাপটা অনেক বেশি। আইআইটি বম্বে ইজ মাচ মোর হোলিস্টিক এনভায়রনমেন্ট, but of course IIT Kanpur professors are probably better than IIT Bombay. I'm mentioning the word probably because আমি যে কোন ইন্টারঅ্যাক্ট করি, বাট এটা শোনা কথা। কিন্তু এইটুকু বলবো যে আইআইটি বম্বে যে 2 ইয়ার্স আমি হোস্টেলে থেকেছি, তারপরে I underwent a sea change, মানে it was a complete change, full তো it's very important. It's also আমি এটা বলবো যে it's very important to stay at a hostel for some time. আমি জানি এখানে কত থাকে, বিকজ বাবা মায়ের থেকে একটু দূরে থাকা, নিজেকে বোঝার জন্য, নিজেকে জানার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এই বলেই আমি
টপিকটা থেকে ডিবেট করে গেছি, বাট দ্য মেন জিস্ট ইজ দ্যাট তোমার যদি মনে হয় যে আমি আর পরীক্ষা দিতে চাই না, তাহলে আমি ইন্টিগ্রেটেডে অবভিয়াসলি চলে যাও। আমি যদি তোমার যদি মনে হয় যে আমি আর পরীক্ষা দেবো আবার, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ডিসাইড করে দিতে পারছি না আমি এরপরে কি করবো, তাহলে তুমি অবশ্যই তুমি যেতে যাবে, এমএসসিতে যাবে, ইন্টিগ্রেটেডে যাবে। Thank you, Ruben. Acha, now it's time for question from the audience. আমি যারা কোয়েশ্চেন করতে চাও রুবেনকে, তারা প্লিজ হাত তোলো, ঋষভ মাইকটা নিয়ে যাবে, মাইক্রোফোন নিয়ে যাবে। হ্যালো দাদা, তুমি যে বললে যে মানে বিএসসি জায়গাটা পিএসসি জায়গাটা ডিসকাশন থেকে মানে অনেক ভালো করা যায় আর কি, তাহলে আমি যখন বিএসসি পড়ছি সেই সময় জ্যাম বা যে এই প্রবলেম অ্যাপ্রোচ মানে একটা ভয় থেকে আছে, এটা কীভাবে কাটাবো, মানে প্রবলেম অ্যাপ্রোচটা কীভাবে করবো? প্রবলেম অ্যাপ্রোচ কীভাবে করবো, আচ্ছা খুব ভালো প্রশ্ন এটা। তোমার কি ভয়টা কি 11-12 ছিল? কিছুটা ছিল। তাহলে ফিজিক্স নিয়েছো কেন সেটা আমাকে বলো। না মানে এটা একটা কোয়েশ্চেন, ওটা প্রশ্ন উত্তর এসেছে তো ওর প্রবলেমটা কোথায় সেটা আমাকে জানতে হবে। তাই মানে ফিজিক্স নিয়েছি কেন, অবশ্যই মানে ভালো লাগে তো, ভালো লাগে বা ভালোবাসি সেরকম না, একটা টান সাবজেক্টের প্রতি ছিল। আচ্ছা টানটা কোথা থেকে এসেছিল? মানে একটা পার্টিকুলার পোর্শন অফ ফিজিক্স থেকে এসেছিল, মানে কিছু একটা পড়েছি 11-12 ক্লাসিক্যাল মেকানিক্স। ক্লাসিক্যাল মেকানিক্স। আর সত্যি কথা বলি ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবলেমগুলো সব থেকে শক্ত, মানে আমি এখনো পারি না, ঠিক আছে? আচ্ছা এবার ঠিক আছে, তোমার কি ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবলেমই সব থেকে শক্ত লাগে না অন্য কিছু সব থেকে শক্ত লাগে, মানে কোনো পার্টিকুলার নাকি সব কিছুই শক্ত লাগে? না না, পার্টিকুলার ধর একটা টপিক বললাম বিএসসি পড়ার পরে যখন জ্যাম টেস্টে মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। খুব ভালো কথা আছে। তুমি কি প্রথমে টপিকটা করার পর 20 বছরের কোশ্চেনটা সলভ করো না প্রথমে জ্যাম টেস্টে চলে যাও? প্রথমে একটুখানি 20 বছরের প্রশ্ন একটু ক্লিয়ার করে জ্যাম টেস্টে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা যেটা আমার মনে হয় যেটা হচ্ছে সেটা তোমার কোশ্চেনটা দেখে তুমি রেকগনাইজ করতে পারছো না বা লিংক করতে পারছো না যেটা কোন পোরশন অফ দ্য টপিক, তাই তো? এটার একমাত্র উপায় হচ্ছে যে কোশ্চেনটা পড়লে ভয় না পেয়ে কোনো স্যারের কাছে বা তোমার কোনো বন্ধুর কাছে, এবং ইনফ্যাক্ট এটা আমারও অনেকবার হয়েছে যে আমার প্রচুর কোশ্চেনের উত্তর দিতে হতো আমাকে বিএসসিতে বন্ধুর কাছে গেলে বলে যেটা আমি বুঝতে পারছি না এটা আমাকে বুঝিয়ে দেবে কিভাবে হবে, এবং তুমি বুঝে ছাড়বে যে ওটার লিঙ্কটা কোথায়, মানে কোন ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট অফ দ্য টপিকের সাথে ওই কোশ্চেনের আনসারটা লিঙ্ক। শুধু আনসার জানলে হবে না, কেন এই উত্তরটা ওইভাবেই হবে আর অন্যভাবেও হতে পারে, মানে যেভাবে হবে আর কি সেইভাবেই হবে, সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে দেখবে ভবিষ্যতে ওরকম ধরনের কোশ্চেন কিন্তু আরো পাবে। ইট ইজ নট দ্য ফ্যাক্ট যে একটাই কোশ্চেন এরকম পৃথিবীতে আছে ওরকম, তো সেইটা তুমি পরে করতে পারবে, এবং সেটা তুমি করতে পারছো তার প্রাইমারি রিজনটা যে তুমি শুধু ওই কোশ্চেনটার উপরেই কনসেন্ট্রেট করছো। ওই কোশ্চেনটা হয়তো উত্তরটা পেয়ে গেলে, কিন্তু তারপরে ওই কোশ্চেনের উত্তরটার লিঙ্কে যে আরেকটা কোশ্চেন আসতে পারে সেটা তোমাকে ভাবতে হবে নিজে। এটাই একটা ট্রিক বলি যে আমি কোশ্চেন পেপার, ঠিক আছে, মানে আই কুড গেস হোয়াট কোশ্চেনস ক্যান কাম। এটা একমাত্র তখনই হতে পারে বাই এক্সপিরিয়েন্স আর বাই সলভিং আ হিউজ নাম্বার অফ কোশ্চেনস, ঠিক আছে? সুতরাং তোমাকে হিউজ নাম্বার অফ কোশ্চেন ট্রায়াল করতে হবে, বন্ধুদের জিজ্ঞেস করতে হবে না পারলে, এবং সেটা করে আস্তে 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 দেখবে 3 বছর সময় তুমি ফার্স্ট ইয়ার, ঠিক আছে? খুব ভালো, 3 বছর সময় আছে, এবং 3 বছর বিএসসি 3 বছর ইজ দ্য লার্জেস্ট টাইম। এমএসসি 2 বছর দেখবে পুরো তাড়াতাড়ি কেটে যাবে, বিএসসি 3 বছর ইজ দ্য টাইম when you grow। আমি এটা সত্যি কথা বলি, এটা যে আমি ফিজিক্সে আমার পড়ার কোনো ইচ্ছে ছিল না, এটা একটা ফ্যাক্ট। আমি 11-12 ফিজিক্স পারতাম না প্রায়। আমার লোয়েস্ট স্কোর অফ মাই লাইফ ওয়াজ ইন ক্লাস 8 ইন ফিজিক্স, হুইচ ইজ বিলো 8, তারপর কোনো 80 কম পাই। এবং ইট ইজ আ ফ্যাক্ট যে আমাকে মানে আমার কেমিস্ট্রির জন্যই আমি যা মানে 11-12 ভালো করেছি বা বটে, ওই সম সিরিজের বই বলো বা ওই আমি নামগুলো এখন সব বলে গিয়েছি, উপাধ্যায় সম সিরিজের বই এইসব বসে বসে আমি জাস্ট প্রবলেমগুলো করতে শুরু করলাম, যেগুলো পারছিলাম না। আমার সুবিধা ছিল কারণ আমার বাবার দিয়ে ফিজিক্সে, তাই না ওনাকে দিয়ে কিছু ওনাকে হেল্প চাইতাম, কিন্তু তোমার বাবা না থাকলেও মানে কোনো বন্ধুরা তো আছে, বন্ধুরা তো আমাকে জিজ্ঞেস করতো, তো তাদেরকে দিয়ে তুমি বসো এবং তারাও দেখবে প্রবলেমে ইন্টারেস্টেড, বিকজ প্রবলেম করাতে কারোর কোনো ক্ষতি নেই, সবাইকারই লাভ। এবং প্রবলেম করো একসাথে, প্রবলেম করতে গেলে তুমি ভাবো যে প্রবলেমটা কেন এভাবে, দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাবে। তুমি কোনো বই রিকমেন্ড করো মানে এমসিকিউ বা প্রবলেম অ্যাপ্রোচের জন্য কোনো বই? আমি তো শুধু রেকমেন্ড করবো হচ্ছে যে ওই লাস্ট আমি তো দুটো কাজ করেছিলাম, একটা হচ্ছে লাস্ট 5-6 বছরের জ্যাম আর জেসে পেপার সলভ করেছিলাম, আর পার্থনা কিছু কোয়েশ্চেন দিয়েছিলেন পার্থ স্যার, তার কিছু কোয়েশ্চেন করেছিলাম এমসিকিউ এর জন্য। আমি আর কোনো এমসিকিউ করিনি। আমি তাই জন্যই বলি বারবার যে যদি বেসিক নলেজে ঠিক থাকে না এমসিকিউ কিন্তু অসুবিধা হয় না। আমি এটা দেখেছি, মানে এটা খুব বাজে নোশন যে আমি যদি বিএসসিতে ভালো করি তাহলে আমি ইয়েতে ভালো পাবো কম্পিটিটিভসে, এটা কমপ্লিটলি ভুল নোশন, ঠিক আছে? মানে হয়তো কেউ কম্পিটিটিভ দিচ্ছে না বিএসসিতে
ভালো করে, কিন্তু বেসিকটা ভালো করে কম্পিটিটিভসও ভালো করবেই যদি তুমি বুঝে ভালো করো। থ্যাংক ইউ। আমি তোকে আরেকটা সাজেশন দিতে পারি, যেটা উল্লেখ করলো, গ্রুপ স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে 3-4 জন তোর লাইক মাইন্ডেড বন্ধুরা কারোর একজনের বাড়িতে বসলি, হয়তো বলি যে আজকে আমরা মনে করো রবিবার ছুটি আছে, শনিবার রাত্রিবেলা বসে পড়ি। শনিবার রাত্রিবেলা বসে যে আমরা এই প্রশ্নের অঙ্কগুলো আজকে সবাই মিলে বসে করে ফেলি। একজন মিলে বসে যে ওই যে 10 মিলে কোটি কাজ করে একটা ব্যাপার স্যাপার আছে না, মনে হয় একটা অঙ্ক উত্তর দিয়ে বসলি যে বলতে এটা কিভাবে অঙ্ক করতে যায়, কিভাবে করা যায়, কেউ হয়তো একটা অপশন করলো, না রে ওই বইটা তো এরকম আছে, চল দেখি খুঁজে বার করি। এরকম 3-4 জন মিলে বসে ওই প্রবলেম সলভ করার অ্যাপ্রোচটা কিন্তু, আর এটা তুই বিএসসির জন্য আমাদের যে অঙ্কগুলো আছে সেগুলোও করতে পারিস, এমসিকিউ গুলো সেভাবে বুঝতে পারিস। ওই গ্রুপ স্টাডিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুই দেখবি অ্যাসিমিলেশন অফ আইডিয়াস ঘটে সেখানে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আর আরো কিছু কোয়েশ্চেন আছে? বলছিলাম যে ইন্টারভিউ যে এই জায়গায় প্রিপারেশন আমার যে আমি জীবনে দুটো ইন্টারভিউ দিয়েছি, দুবারই ক্র্যাক করেছিলাম, কিন্তু দুটো ইন্টারভিউ অভিজ্ঞতা, তিনটে দিয়েছি সরি, তিনটে ইন্টারভিউ অভিজ্ঞতা খুব বাজে। বাজের কারণ হচ্ছে যে প্রথম ইন্টারভিউতে আমার এখন প্রায় মনে নেই, ঠিক আছে সেটা বাদ দাও। সেকেন্ড ইন্টারভিউতে আমার টিআইএফআর, এবং তখন আমার চিকেন পক্স শুরু হয়েছিল, পুরো মাথা ধরা পড়া ছিল, তো তাতেও কিছু যা উত্তর দিয়েছি। এবার যেটা ব্যাপারটা হলো যে ইন্টারভিউয়ে তোমাকে কোনো ভালো জায়গার ইন্টারভিউ, আমি টিআইএফআর বা আইএসসিতে তোমাকে বেসিক আইডিয়ার মানে কিন্তু জানতে হয় না, ওরাই তোমাকে প্রবলেম দেবে, ওরাই তোমাকে হিন্টস দেবে, ওরাই তোমাকে তারপরে উত্তরের দিকে ঠেলে নিয়ে যাবে। মানে ধরো তোমাকে কি এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই, কোয়ান্টাম মেকানিক্সে একটা প্রবলেম দিয়েছে আমাকে বিএসসিতে। তো তারা কোয়ান্টাম ওয়েল দিয়েছে, মাঝখানে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে, ঠিক আছে, ওয়েলের মাঝখানে ব্যারিয়ার। তখন তো বিএসসিতে পড়ি, কিছু জানি খানি না, এত কিছু করতে পারছি না। তো ওরা আমাকে তারপরে শুরু করলো ঠিক মানে কোয়ালিটেটিভ কোনো ক্যালকুলেশন না করে বলেছে ওয়েভ ফাংশনে কি হবে সেটা আঁকো, ঠিক আছে। তো এটা টিআইএফআর এর কথা। তো আমি তো মানে অবস্থা খারাপ, কিছু বুঝতে পারছি না। ঠিক আছে, এক কাজ করো, ওটা যদি ডেল্টা ফাংশন হয়, ধরো এটা ছোট করে দাও, ডেল্টা ফাংশন করে দাও, তাহলে কি হবে? ঠিক আছে, সেটা আমি কিছুটা করতে পারলাম, কারণ ডেল্টা ফাংশন কি হবে সেটা বার করতে পারলাম। এবার বললে এবার ভাবো, বাড়াও, ঠিক আছে, সেটা কিছুক্ষণ কথা চালাচ্ছে কি হলো, তো বাড়ি একটা জিনিস বললাম, তাহলে গাড়িটা ভুল হয়েছে, কেন ভুল হয়েছে বলো। তারপরে বললো যে জিনিসটা সিমেট্রি নিয়ে ভাবো প্রবলেম। তারপরে আমি সিমেট্রি নিয়ে ভাবার পর তারপরে আমি বুঝতে পারলাম, আচ্ছা ঠিক আছে, কেন ভুল করেছি, এবার ঠিকঠাক আঁকতে পারে। তো পয়েন্ট ইজ, তুমি যদি তোমাকে যদি কোয়েশ্চেন করে, ইটস নট নেসেসারি যে তুমি সঙ্গে উত্তর দিতে পারবে, মানে ইট ইজ নট রিকোয়ার্ড। ওরা দেখবে যে তোমাকে হিন্টস দিলে, এবং এটা আইএসএস এর ইন্টারভিউর ক্ষেত্রেও ট্রু, হিন্টস দিয়ে হিন্টসটা ইউটিলাইজেশনটা কিভাবে করতে পারছো। ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম সামথিং লাইক অ্যান এমসিকিউ ওয়্যার ইউ গেট নো হিন্টস। আমি বলবো যে তুমি যদি বেসিকটা ক্লিয়ার করে নাও, এবং তোমাদের বেসিক আইডিয়া যেমন নিউটনস ল, গ্র্যাভিটেশন ল, যদি তোমার ক্লিয়ার থাকে, কোয়ান্টাম মেকানিক্সের বেসিক শর্ট ইকুয়েশনে কোন ওয়েভ ফাংশনটা কোন পোটেনশিয়ালে কিরকম দেখতে হয়, এরকম একটা ক্লিয়ার মাইন্ডসেট থাকে, তাহলে ইন্টারভিউ ক্র্যাক করতে পারবে। কারণ ওরা তোমাকে হিন্টস দেবে, ইটস নট লাইক দে গিভ ইউ অ্যান্ড দে স্টার্ট ড্রিঙ্কিং টি অ্যান্ড দে গিভ ইউ টু থিঙ্ক অ্যাবাউট ইট, সেটা কখনো ওরা করবে না। আমি গত বছর মানে 2016 মে মাসে আমি কলেজে এখানেই একটা করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, ইন্টিগ্রেটেড পিএইচডি ইন্টারভিউস ইন ফিজিক্স। তো এইরকম কিছু সাইকেলস অফ ইন্টারভিউস আমি মানে সাইকেলস অফ ওয়ার্কশপ আমি কন্টিনিউ করবো, তুই পারলে আসবি। হ্যাঁ, ইন্টারভিউ সম্বন্ধে একটা কথা এটা আমি বলে দিই, সেটা আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমার মতন হয়েও না। আমার যেমন ইন্টারভিউ রুমে ঢুকলেই হাত পা একদম ঠান্ডা হয়ে যেত, মনের মতো আপনাকে মনে পড়ে যাবো, হ্যাঁ, একদম নার্ভাস হবে না ইন্টারভিউ। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের এখানকারই ছেলে রূপায়ণদের কাছে, কৌশিক বলে একটি ছেলে আইআইএসসি ব্যাঙ্গালোরে, তাকে ঠেলে পাঠানো হয়েছিল, সে জ্যামে 50 র্যাঙ্ক করেছিল, তাকে ঠেলে আইআইএসসি ইন্টারভিউতে পাঠানো হবে। তার রিসেন্টলি তখন 2-3 মাস আগে ব্রেকআপ হয়েছে। সে ওখানে গিয়ে আইআইএসসি তাকে জিজ্ঞেস করেছে যে বলো তোমাকে কিসের থেকে কোয়েশ্চেন করবো। সে স্মার্টলি বললো, আই রিসেন্টলি হ্যাড আ ব্রেকআপ, আমি কিছু পড়ে আসিনি, আপনি যেখান থেকে কিছু জিজ্ঞেস করুন। ওর ওই বডি ল্যাঙ্গুয়েজ আর ওই উত্তর শুনেই আইআইএসসিরা মনে করলো যে না, ছেলেটাকে একটু বাঁচিয়ে লিখতে হবে। তো ও ফিজিক্সটা জানতো না। এবার অরূপ যেটা বললো যে একটা কোয়েশ্চেন করলো, সেটা তো প্রথমেই পারবে না তোমরা, একদম আমি একদম বলেই দিচ্ছি, তুমি প্রথমে ধরে নাও যে আনলেস এন্ড আনটিল তুমি একদম একটা এক্সেপশনাল জিনিস, নইলে তুমি
যেমন পড়লো সেটার সঙ্গে লিঙ্ক রেখে বলি, তুমি আইদার থিওরিটিক্যাল ফিজিক্সে পিএইচডি করো বা এক্সপেরিমেন্টাল ফিজিক্সে পিএইচডি করো, কম্পিউটারটা কিন্তু খুব ভালো জানবে, কারণ দুটোতেই তোমার কম্পিউটেশনালটা ভীষণভাবে লাগবে। হ্যাঁ, তো তুই খেয়াল করে দেখবি অনেকে ইন্টিগ্রেটেড পিএইচডিতে যাবো কি এমএসসি পড়বো সেইটা নিয়ে যে যারা দ্বিধার মধ্যে থাকে, পিএসসি পড়তে পড়তেই একটু খেয়াল করে নিবি যে তোর কি থিওরি পড়তে বেশি ভালো লাগছে, মানে হাতে করে খাতায় অঙ্ক বসতে বেশি ভালো লাগছে, না ইউ আর এনজয়িং ল্যাবরেটরি ওয়ার্ক। ল্যাবরেটরি ওয়ার্ক মানে আমি পার্সোনালি বলছি আমার ভীষণ বাজে লাগতো চিরটাকাল, প্র্যাকটিক্যালি খুব বাজে নম্বর পেতাম, কিন্তু আলটিমেটলি আমার পিএইচডিটা কিন্তু এক্সপেরিমেন্টাল ফিজিক্সে, পিএইচডিটা আমার এক্সপেরিমেন্টাল হেভি আয়ন ফিজিক্সে। সেখানে সার্নে গিয়ে যন্ত্রপাতি সাজানোটা যেন বা এলএক্সি প্রোটোটাইপ টেস্ট করা এগুলো করেছি, আলটিমেটলি আমার পিএইচডি থিসিসটা কিন্তু থিওরিটিক্যাল বেস ছিল, মানে আমার স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স একদম মোহাম্মদিয়া গুলে খেয়ে তারপরে আমাকে পিএইচডি থিসিস নামাতে হচ্ছে। সুতরাং যেটাও বললে স্বাধীনতাটা আছে, তোমার যদি মনে হচ্ছে যে এই প্রবলেমটাকে থিওরিটিক্যালি অ্যাটাক করবো, থিওরিটিক্যালি অ্যাটাক করে আমি কিছু নিউমেরিক্যাল ক্যালকুলেশনস করবো, ফিনোমেনোলজি মেলাবো এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে, পেলেন করবো। আমি তো যখন পিএইচডি করতে ঢুকেছিলাম আমি জানতাম না যে থিওরিটিক্যাল ফিজিক্সটাই বা কি জিনিস, এক্সপেরিমেন্টটা কি জিনিস। আমি কাজ করতে করতে বুঝলাম যে আমি আর নট লাইকিং ইট, মানে শুধুই যন্ত্রপাতি নিয়ে কম্পিউটেশন করে যাওয়া, তার থেকে বরং বই খাতা বই নিয়ে পড়ে তার সঙ্গে লিঙ্ক করে নিজে একটা অ্যালগরিদম লিখে নিজে একটা কোড লিখে সেই কোড দিয়ে এক্সপেরিমেন্টাল ডেটার সঙ্গে সিমুলেশন করা বা ম্যাচ করা, দ্যাট সাউন্ডস গুড। ইন্টারভিউর ওপরে আমরা কিছু ওয়ার্কশপ আরো কন্টিনিউ করবো, মানে পরের বছর করতে অবশ্যই আসবো। নেক্সট কোয়েশ্চেন, এনিওয়ান? রিসার্চ অ্যাটমসফিয়ার সেটা আমাদের ইন্ডিয়ার তুলনায় আর কি হয়, কোনটা বেশি চুজ করলে বেটার? এই প্রশ্নটা আমি বাইরে রিসার্চ প্রসপেক্ট এক্সপেরিয়েন্স করি, যাই হোক তো যেটা জানি যেটুকু জানি সেটাই বলছি, যে কাল্টিভেশনে অ্যাটলিস্ট রিসার্চ প্রসপেক্টটা খুব ভালো বলতে পারি আমি, এবং লোকজন খুবই হেল্পফুল। আর বাইরে যেটা হয় হচ্ছে সেটা হচ্ছে তোমার মানে এখানে বাঙালিরা বেসিক্যালি থাকে বা ইন্ডিয়াতে যারা থাকে তারা স্লো অ্যান্ড স্টেডি কাজ করে, বাইরে তোমাকে কিন্তু পেছন থেকে প্রচন্ড কাজ করবে আর কি, এটা হচ্ছে ব্যাপার। সো ইফ দ্যাট ইজ রিকোয়ার্ড ফর ইউর ওয়ার্ক, ইফ ইউ ওয়ান্ট টু বি প্রেশারাইজ বি এবল টু ওয়ার্ক, তাহলে তোমার বাইরে যাওয়াটা বেশি দরকার। কিন্তু তবে আর একটা ব্যাপার যে বাইরে আর ইন্ডিয়ার থেকে বেশি ইম্পর্টেন্ট রিসার্চ গাইডটা কি, কারণ কয়েকটা রিসার্চ গাইড আছে যিনি প্রবলেমটা তোমার প্রথম থেকেই ছিল, ঠিক আছে, তোমাকে খুঁজে বার করতে প্রবলেম, তুমি হয়তো কিছু বলতে পারো না, তুমি কিছু ছোটখাটো ইনপুটস দেবে, কিন্তু তোমাকেই তোমার শেষ করতে হবে। এবং দিস টু মি অ্যাটলিস্ট আমার কাছে ইজ ভেরি ডিফিকাল্ট ফর আ ফার্স্ট টাইম রিসার্চার। আর তাই জন্যে আমি বাইরে মানে যার কাছে যাবে তার কাছ থেকে ভালো থরলি জেনে নেবে, যেটা স্যার বললেন ভালো করে জেনে যাবে। আমি তাই ইন্ডিয়ার যা দেখেছি আর কি লোকজনকে, তারা বেশি হেল্পফুল হয়, তারা প্রবলেমটা দেয় প্রথমে একটু হেল্প করে, অ্যাটলিস্ট ফার্স্ট প্রবলেমটাতে হেল্প করাটা দরকার, কারণ একটা কমপ্লিটলি নতুন অপূর্ণ কথাটা তোমার ফেলে দেওয়া হয়েছে, রিসার্চটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম স্টাডিং, ইটস ফার মোর চ্যালেঞ্জিং বলবো আমি। কিন্তু একবার রিসার্চ অ্যাটমসফিয়ার থেকে রিসার্চ গাইডটা বেশি ইম্পর্টেন্ট। তবে একটা ব্যাপার আমি বলবো যে পিয়ার গ্রুপটা সেটাও ইন্ডিয়ার থেকে বাইরে বেরোলে সেটা বলতে পারে, অফকোর্স স্ট্যানফোর্ডের পিয়ার গ্রুপ একটা কাল্টিভেশন পিয়ার গ্রুপের থেকে বেটার করে, সেটা একটা ফ্যাক্ট। কিন্তু একটা ধরো সান দিয়েগোর পিয়ার গ্রুপ, ইউনিভার্সিটি অফ সান দিয়েগোর পিয়ার গ্রুপ আর কাল্টিভেশন পিয়ার গ্রুপের মধ্যে খুব একটা ফারাক হবে না, এটা একটা ফ্যাক্ট। সেই অনুযায়ী তুমি দেখে ও কার কাছে রিসার্চ করতে চাও সেটা দেখে একটু ডিসাইড করো এখানে থাকবে না বাইরে। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে পিএইচডি স্ট্যাম্প যেটা আর কি, যার জন্য বেসিক্যালি লোকে বাইরে যায়, বাইরের স্ট্যাম্পটা I seriously have doubts যে how effective it is in India, মানে কতটা এফেক্টিভ একটা কাল্টিভেশন স্ট্যাম্পের সঙ্গে বাইরের স্ট্যাম্প কোনো ডিফারেন্স, সেটা কিন্তু আমার সত্যি ধারণা নেই। তবে আমার যা মনে হয় ইটস ডাজন্ট হ্যাভ টু ডু উইথ এনিথিং, ইট হ্যাজ টু ডু উইথ দ্য নেচার অফ ইউর ওয়ার্ক, তুমি কীভাবে কাজ করবে, সেই কাজের নেচারটা কিন্তু তুমি যেখানেই থাকো সেটা তোমার গাইডের উপর গাইডের উপর, সুতরাং ইটস আলটিমেটলি ইটস দ্য গাইড, নাথিং এলস। Any other questions? মন খুলে জিজ্ঞেস কর, মানে কোনো ভয়ের কিছু নেই বা লজ্জার কিছু নেই, তোরা শিখতে এসছিস সেখানে। ফান্ডামেন্টাল ল নিয়ে কাজ করে নাকি কোনো কিছু করে নিয়ে সেটা তার উপরে এগিয়ে যাওয়া আছে? ফান্ডামেন্টাল রিসার্চ এখন প্রায় হয়, যারা করে তারা স্ট্রিং থিওরিস্ট এবং স্ট্রিং থিওরিস্ট যা কি
করে সেটা 90% অফ ফিজিক্সের লোকে বুঝতে পারে না। এটা একটা পরিষ্কার বলে রাখবে। এবং আমি পার্থ স্যার যা করবো সেটা বুঝতে পারবো, এটা আগেই বলে দিলাম। তো কিছু করেন এবার, কারণ ফান্ডামেন্টাল ফিজিক্সটা এমন একটা লেভেলে চলে গেছে যে ওটা করতে গেলে তোমাকে অ্যাটলিস্ট 10 বছর পড়তে হবে, তারপরে তুমি পিএইচডি করার সময় আমি বলবো যে ইট ইজ ফর মিডিওকার স্টুডেন্টস। আমি নিজেকে খুব একটা বেশি হাইকে মনে করি না, বাট স্টিল যে একটা কন্ডেন্স ম্যাটার ফিজিক্স বা আইডেন্টিটি ফিজিক্সে একটা অলরেডি এক্সিস্টিং একটা সুজির ওপর কাজ করে, মানে সুজি মানে হচ্ছে সুপার সিমেট্রিক থিওরি, এসবের ওপর কাজ করে। একটা অলরেডি এক্সিস্টিং থিওরিকে এগিয়ে নিয়ে যাওয়া ইজ ফার ইজিয়ার অ্যান্ড ইজ ফার মোর ইনসাইটফুল ডাইরেক্টলি স্টার্টিং ফ্রম ফান্ডামেন্টাল থিওরি। মানে একজন রিসার্চ করে সেই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এক্স্যাক্টলি, সেটা এখন মেন, সেটাই রিসার্চ চিরকাল সেটাই মেন কাজ ছিল। আইনস্টাইন বা ফার্মি যারা করে তাদের নাম আগে কেন হয়েছে, তারা একটা বিশাল কাজ করেছে বলেই ওইটা হয়েছে, ওটা সবাই করতে পারে। ফান্ডামেন্টাল যে কাজ করতে পারে তাদের নামটাই প্রথমে আছে সেটা ঠিক, কিন্তু সবাই ফান্ডামেন্টাল কাজ প্রথমেই শুরু করে দেয় এরকম। মাইনম্যানও কিন্তু প্রথমে শুরু করেনি ফান্ডামেন্টাল কাজ, উনি করেছিলেন করতে 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 উনি একটা পয়েন্টে এসেছিলেন, তারপরে একটা ফান্ডামেন্টাল কাজ করেছে। তো তোমাকে সেটা আস্তে আস্তে তোমার নিজের যত তুমি ছোট ছোট কাজ করবে তত তোমার আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে, তারপরে তুমি কিছু প্যাটার্নস দেখতে পাবে। সেই প্যাটার্নসগুলো দেখতে দেখতে তুমি আচ্ছা এই ফান্ডামেন্টাল প্রবলেমটাকে আমি এটা দিয়ে ট্যাকল করতে পারি, তারপরে তুমি ওটা দিয়ে ট্যাকল করতে পারো। সো আমি বলবো যে রিসার্চের 80% কাজটা হচ্ছে আগে যাওয়া, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, আর বাকি 20% ফান্ডামেন্টাল। তুই অভিজিৎ, তুই এটা ভাবিস না যে তুই প্রথমে ঢুকেই এমন রিসার্চ করে ফেলবি যে সেটা উচ্চ মাধ্যমিক বা বিএসসি টেক্সট বুকে ঢুকে যাবে। হ্যাঁ, টেক্সট বুক লেভেলের রিসার্চ কিন্তু এখন মানে অ্যাট দ্য আর্লি স্টেজ অফ রিসার্চ এটা কিন্তু সম্ভব না। ও যেটা বললো তুমি অল্প স্বল্প কাজ দিয়ে শুরু করো, অল্প স্বল্প কাজ দিয়ে শুরু করো। আরেকটা ব্যাপার আমি একটু দিতে চাই, সেটা হচ্ছে যে অনেকের একটা প্রশ্ন থাকে, বিশেষ করে ফ্যামিলি প্রেশার বা চাকরি বাকরি পেতে হবে এইটা নিয়ে। আমি এটার ব্যাপারে আরেকটা জিনিস যোগ করতে চাই। দেখ, চাকরি বাকরির বাজার কিন্তু আছে। হ্যাঁ, তুই যদি একটা পিএইচডি এবং তুই একটা ভালো পোস্টডক নিয়ে দেশে ফিরিস, তাহলে কিন্তু চাকরি বাকরির বাজার আছে। প্রত্যেকটা স্টেটে একটা করে নতুন আইআইটি খুলছে, প্রত্যেকটা স্টেটে আইজার খোলার প্ল্যান আছে, প্রত্যেকটা স্টেটে দুটো করে এনআইটি খোলার প্ল্যান আছে। সুতরাং ভালো স্টুডেন্টদের কিন্তু মানে পিএইচডি করা বা পোস্টডক করা ভালো স্টুডেন্টদের চাকরি বাকরির অভাব কিন্তু এই বাজারে খুব একটা হবে না। হ্যাঁ বলো। পিএইচডি কিন্তু প্রায় একটা ফুল টাইম জব। হ্যাঁ, আমরা এখন 32,500 টাকা করে পার মান্থ পাই 5 বছর ধরে। দ্যাট ইজ আ ইকুইভ্যালেন্ট বা জব। আমি সেটা পাই সেটা আলাদা ব্যাপার, সেটা এসপিএম যেহেতু র্যাঙ্ক ওয়ানের জন্য তাদের 37,000 সামথিং, বাট জেনারেলি 32,500 করে উইথ এইচআর এটা বলছি পাওয়া যায়। সুতরাং ফর 5 ইয়ার্স দ্যাট ইজ আ প্রিটি মাচ বিগ সাম। যদি জমানো থাকে তো তুমি মানে বাবা মাকে অ্যাটলিস্ট ঠান্ডা রাখতে পারবে যে আমি এখন একটা কিছু করছি, অত তোমার বলার দরকার নেই। আমি যখন রিসার্চ করতে ঢুকেছিলাম 2,500 টাকা পেতাম, আর এখন সেখানে ওরা 32,500, মানে ও একবার আর কিছু আমি বলবো না। পরে নেক্সট কোয়েশ্চেন প্লিজ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ইলেকট্রনিক্সের উপর মানে রিসার্চে কোনো স্কোপ আছে? অবশ্যই স্কোপ আছে। আর তাছাড়া ইন্ডিয়াতে কোথায় কোথায় বা বাইরেই বা কোথায় কোথায়? দেখো, ইলেকট্রনিক্স কিন্তু এক্সপেরিমেন্টে সব জায়গায় থাকে। যে কোনো এক্সপেরিমেন্টে যেমন ধরো তোমার এই ইয়েতে বলে ওই হাওয়া বিআরসি, ওখানে ইলেকট্রনিক্সের বিষয় আছে। এবং তোমার ইলেকট্রনিক্স ভালো লাগে, ইউ আর ফার্দার আহেড দ্যান দ্য ক্রাউড, বিকজ ইলেকট্রনিক্স কিন্তু 99% রিসার্চে ভালো লাগে না, ইনক্লুডিং মি। ঠিক আছে, তাই জন্য ইউ হ্যাভ আ ভেরি লিটল কম্পিটিশন। ঠিক আছে, মানে ইঞ্জিনিয়াররা ঠিক আছে, আবার পাবাতে কিন্তু একটা ইয়ে ফিজিক্স নর্মাল ফিজিক্সের দাম কিন্তু ইলেকট্রিক থেকে তাহলে বলো যে ইলেকট্রনিক্সে অ্যাজ সাচ এমএসসি করতে গেলে এটা কোনো সময় বলতে পারছি না, আমি আর জানি না, কিন্তু পিএইচডি স্কোপটা আছে। যেটা এমএসসি করতে গেলে আমার জানতে পড়ে তোমার যাওয়া উচিত আইআইটি গুলো, ওখানে যে এমটেকের যে কোর্সগুলো হয়। সাইলেন্স, এত কথা কিসের? আচ্ছা, তো আইআইটি যাও আর যে কোর্সগুলো হয় এমটেকের বা বিটেকের, সেই কোর্সগুলো দেবো। ওদের আইআইটি বম্বেতে তো গেছি, ওদের কোর্সগুলো ভয়ঙ্কর কোর্স হয়, কোর্স হয় ওখানে। মানে সত্যি কথা বলতে কি যে সিইউ এর যে এমএসসি কোর্স করে ধারে কাছে লাগে না, আইআইটি বম্বের কোর্স করাতে যে প্রপার্টি কোর্স করাতে হয় জানার জন্য করছি। এবং এই প্রসঙ্গে বলি যে চোখের ব্যাপারে যেটা বলছিলাম,
সেটা করা সম্ভব না বিকজ অ্যাবিউজ অফ সিস্টেম কিছু করার নেই কিন্তু হ্যাঁ মানে those kind of systems you can only experience in IITs and IITs সেটা যদি তোমার মনে হয় যে আমার এখানে প্রবলেম হচ্ছে ফর্মুলা মনে রাখতে হচ্ছে I would suggest that you should go to those institutes and try it. আর আন্ডারগ্র্যাজুয়েট কোর্সের সময় বিভিন্ন প্রজেক্ট যেগুলো হয় সেগুলো কি করার বেনিফিটস কি আছে? অবশ্যই বেনিফিটস আছে মানে আমি আন্ডারগ্র্যাজুয়েট থেকে প্রজেক্ট করেছি আমি জেভিএসে পড়েছি জেভিএসে ম্যান্ডেটরি ছিল বিএসসি একটা প্রজেক্ট করা হয়তো কিছুই হবে না হয়তো 2 মাস তারপরে 1 বছর ধরে প্রজেক্ট করে কোনো কিছু রেজাল্ট পাবে না বাট দ্য পয়েন্ট ইজ তুমি ফার্স্ট টাইম তুমি রিসার্চ করার ইয়ে পাবে একটা ফ্লেভার পাবে ওই ফ্লেভারটা কিন্তু জরুরি একদম হঠাৎ করে পড়ার থেকে পিএইচডি করার থেকে একটা বিএসসি থেকে যদি একটা ফ্লেভারটা শুরু করে দাও অ্যান্ড অলসো ইউ ক্যান লার্ন আ লট বিকজ তুমি যে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো রিডিং প্রজেক্ট থাকে আর যেগুলো হয় রিডিং প্রজেক্ট হ্যাজ ইউটিলিটি লোকে ভাবে ইউটিলিটি দিস ইজ নট এ ইউটিলিটি স্পেশালি ইফ দ্য রিডিং প্রজেক্ট হ্যাজ টু ডু উইথ সামথিং টু ডু দেখে যেমন আমি বিএসসিতে সেকেন্ড ইয়ারে একটা রিডিং প্রজেক্ট করেছিলাম সামথিং রিলেটেড টু কোয়ান্টামাইজিং মডেল সেটা দুই আমি পিএইচডি মধ্যে জল দিয়েছি ঠিক আছে তো সুতরাং ইট ইজ অ্যাকচুয়ালি কোয়াইট হেল্পফুল ফর নলেজ হ্যাঁ কম্পিউটারে কোনো কাজ লাগবে না কিন্তু পরে কাজে ইলেকট্রনিক্স ভালো লাগে একটু পায়ে তুলে দিবি না আমি ইয়ে করে বলছি মানে কোনো রকম মানে রাগ না করেই বলছি এটা অবশ্যই খুব ভালো মানে আমি যেমন সবসময়তে মানে ইলেকট্রনিক্স আমার ভালো লাগে না বলে আমার কলেজের ম্যাক্সিমাম ছেলে মেয়েদের মধ্যে মানে ওই ওটা মানে প্রায় ঢুকিয়ে দিয়েছি আর কি যে ইলেকট্রনিক্স পড়ে কীভাবে এটা হবে পাঠ্যক্রম খুবই চেঁচিয়ে উঠবে তবে যদি কেউ সত্যি কথা ভালোবেসে পড়ে না তার জন্য অনেকই আছে মানে আমি সিউর একজনকে জানি তিনি ন্যানো লেভেলে চিপ লেভেলে কাজ করে এসেছেন সুতরাং প্রচন্ড ভালো স্কোপ আছে এবং ও যেটা বললো মানে কম্পিটিশনটা অনেকটা কমে যাবে তোর যদি ফান্ডামেন্টাল ইলেকট্রনিক্সটা ব্যাপারটা ধারণাটা খুব পরিষ্কার থাকে তুই যদি ইলেকট্রনিক্সের অঙ্কটঙ্ক ঠিক মতো বুঝে টুঝে করতে পারিস যেমন আমার ওই এখনো ওই শূন্যে ইসিসি ভাসছে ওই দেখলেই ওই অঙ্ক দেখলেই আমার এখনো ওদের শরীর খারাপ লাগে মানে কিছু পারি ইলেকট্রনিক্স আছে তো যে কোনো জায়গায় তো ফিজিক্সে যে কোনো জিনিস ইলেকট্রনিক্স হোক বা কন্ডেন্স ম্যাটার হোক বা নিউক্লিয়ার ফিজিক্স হোক যে কোনো জায়গায় যাবে সেটা যদি তো মানে বেসটা খুব পরিষ্কার থাকে তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হয়ে যাবে আমাদের তুই মনে হয় ইয়ে জয়পুরিয়া তো সিইউতে না ওই প্রজেক্ট করার একটা চাপ আছে মানে আমাদের পরীক্ষা সিস্টেমটাই এমন মানে পরীক্ষার পরে টাইম থাকে না তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয় তারপরে ঢুকে যেতে হয় রিডিং প্রজেক্টটা করা কিন্তু মানে একটা মানে চান্স আছে মানে তুই যদি ব্যালেন্স করতে পারিস মানে তুই যদি মনে কর তোর পড়াশোনার সঙ্গে সঙ্গে তুই যদি করতে পারিস তুই মনে কর যে কোনো একজন গাইডের কাছে গেলি গিয়ে তুই বললি যে আমি আপনার কাছে প্রজেক্ট করবো ছোটখাটো একটা প্রজেক্ট হাউ এভার স্মল কিন্তু একটা মানে সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট তোকে পড়াশোনা করতে হবে রিডিং প্রজেক্ট যেটা নতুন কিছু নয় কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস মনে কর সেটাকে তুই পড়লি পড়ে কিছু প্রবলেমস করলি সেটাকে প্রজেক্টটাকে প্রেজেন্ট করলি কোনো রকম ভাবে সেটা তোর কাছে অ্যাসেট হয়ে থাকবে এবং তুই সেটা যে কোনো ইন্টারভিউতে শো করতে পারবি যে আমি আন্ডার গ্রাজুয়েশন আমারও ইলেকট্রনিক্স দিকেও ভালো লাগে আচ্ছা খুব ভালো হবে ফিজিক্সে ইলেকট্রনিক্স আর ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলোর মধ্যে ডিফারেন্সটা কোথায় আর বিএসসি ফিজিক্স কমপ্লিট করার পর যদি পিওর সায়েন্সে থাকার ইচ্ছা না থাকে তাহলে কি সেখানে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সে যাওয়া পছন্দ সিইউতে বিটেক আছে এরপরে সিইউতে ইনফ্যাক্ট বিটেক করা যায় এবং আমার এক বন্ধুও করেছে ন্যানো ইলেকট্রনিক্স ভুলে গেছি সিইউতে বিটেকটা খুব ভালো তারপরে এমটেক করতে তুমি গেট দিয়ে বেরিয়ে যাও হ্যাঁ আইটি বলার মতো ইনটেকটা আছে ন্যানোতে তবে কোথায় বিএসসির পরে ওটা নেয় না বিটেক জানবেন না ও তাহলে ও হ্যাঁ একটা ইন্টিগ্রেট এক্স্যাক্টলি ভুলে গেছিলাম আইআইটি বম্বে বা কয়েকটা জায়গায় একটা ইন্টিগ্রেটেড এমএসসি এমটেক আছে ঠিক আছে উইচ ইনক্লুডস ন্যানো ইলেকট্রনিক্স ঠিক আছে তো সেইগুলো জ্যাপ দিয়ে যাওয়াটা যদি ইলেকট্রনিক্স ভালো লাগে দ্যাট ইজ আ ভেরি গুড প্লেস টু গো এবং আমার কয়েকজন বন্ধু ওখানে পড়ে এবং 4 বছরের কোর্স ওটা 4 ইয়ার্স কোর্স অ্যান্ড ওদের অনেক কিছুই পড়ে ওদের অনেক ক্লাসই আর কি যারা এমটেক নর্মালি করছে তাদের সাথে করতে হয় এবং যদি বুঝতে পারছো আইআইটি থেকে এমটেক করতে আলাদা ব্যাপারটা তার ডিগ্রি অলসো ক্যারিজ আ লট অফ ওয়েট সো ইউ ক্যান ইজিলি ইউনিভার্সিটি মানে যেগুলো এমএসসিতে এন্ট্রান্স এক্সাম কি জার্মান জাস্ট টাফার জার্মান জাস্ট টাফার বেশি শক্ত আর কোনো পার্থক্য নেই কারণ এখন ইউনিভার্সিটিও বেশিরভাগ সময় এমসিকিউ নেয় আমি সিইউর পরীক্ষা দিই তবে আমি সিইউতে মানে প্রথমে এখন সবারই সবই এমসিকিউ ঠিক আছে সবই এমসিকিউ তো এসে আমার যতদূর ধারণা মানে যে
জার্মান টেস্টের কোয়েশ্চেনটা আরো বেশি শক্ত থাকে এবং আরো বেশি ফাস্ট জায়গা থেকে থাকে আর কি, নলেজটা বেশি থাকে। আদারওয়াইজ যদি তুমি জার্মান টেস্ট ক্র্যাক করতে পারো, সিইউ ক্র্যাক করার কোনো ব্যাপার নেই, সিইউ বা তো ওটা ওই এন্ট্রুটা থাকতে হবে, কারণ ওটা পরীক্ষাটা আমাদের অবস্থা মেয়েতে ততদিন আর আমাদের কারোরই এন্ট্রু থাকে না, কেউ সবাই পড়াশোনা ছেড়ে দেয়, তাই জন্যই মেন খারাপ জিনিসটা হয় যাদের হওয়ার আর কিছু। এক্সপেরিমেন্টাল ফিজিক্সে রিসার্চ করতে গেলে যে যন্ত্রপাতি বা যে ইনস্ট্রুমেন্টস লাগে সেগুলোকে কিন্তু মানে সেগুলো ইলেকট্রনিক্স বেসড। সুতরাং মনে কর কেউ একজন হাই এনার্জি ফিজিক্স এক্সপেরিমেন্টে পিএইচডি করছে, হ্যাঁ, তাকে কিন্তু ইলেকট্রনিক্সটা খুব ভালো জানতে হবে। আমি একদম আমার লেভেল থেকে বলছি আর কি, মানে আমি তো যেহেতু এক্সপেরিমেন্টাল ফিজিক্স হাই এনার্জিতে পিএইচডি করেছি, আমাকে একদম ওই নিউক্লিয়ার ইনস্ট্রুমেন্টেশন মডিউল এনআইএম নিয়ে তার প্রোটোটাইপ টেস্ট করার ব্যাপার সেটা ছিল। সুতরাং তুই রিসার্চে তুই যে কোনো ফিল্ডেই যাস না কেন, তোর ইলেকট্রনিক্সের প্রতি ভালোবাসাটা কিন্তু সেখানে তোকে খুব হেল্প করবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, সেটা আমি না বলতে পারছি না কারণ আমি থিওরিক্যাল ফিজিসিস্ট, এবং এমন কিছু অনেক কিছু ইমাজিন করতে হবে যেটা সৌরভদা আমাদের ওখানে আছে, ওকে এমন এমন ল্যাটিস ইমাজিন করতে হবে যেটা আঁকাই অসম্ভব প্রায়। ঠিক আছে, মানে 3D ল্যাটিস ইমাজিন করতে হবে, মানে এমন হয়েছে যে আমি সৌরভদার চার্ট পেপার নিয়ে বলেছি, বোঝা মাঝে আঁকছি আর কি পুরো জিনিসটা, যাতে প্রবলেমটা বুঝতে পারি, প্রোগ্রামিংটা যেটা করছি আমি সেটা বোঝাচ্ছে না। তো হ্যাঁ, এটা হয়তো হায়ার লেভেলে, কিন্তু ওটা মানে ওইটা লাগবে, ওটা হচ্ছে বেসিক। তারপরেরটা হচ্ছে যে তুমি যদি কোনো গ্রাফিক্স নিয়ে কাজ করো বা কোনো ল্যাটিস নিয়ে বা কোনো হাইফাই অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কাজ করো, তখন ওটা অন্য লেভেলে, কিন্তু এইটুকু ইমাজিনেশন তো রাখতে হবে। ফিলোসফির সম্পর্কটা মানে ফিলোসফিটা বেসিক ব্যাপারটা হচ্ছে আমার যা ওপিনিয়ন, ফিলোসফি হচ্ছে ফিজিক্স উইদাউট প্রুফ ইজ ফিলোসফি। ফিলোসফি প্লাস ম্যাথমেটিক্স, সেটাই মোটামুটি ফিজিক্স হয়। ফিলোসফিটা কিন্তু খুব ফান্ডামেন্টাল লেভেলের কাজের ক্ষেত্রে ফিলোসফিটা লাগে, আদারওয়াইজ কিন্তু তুমি যদি একটা কাজ এগিয়ে নিয়ে যেতে চাও, অত বড় ফিলোসফি না হলেও চলবে। তবে ইট ইজ আ ফ্যাক্ট দ্য বেস্ট ওয়ার্কস রিকোয়ার লট অফ ফোরসাইট, নট ফিলোসফি, ফোরসাইট। সেই ফোরসাইটটা তোমাকে রাখতে হবে। বলছি থার্ড ইয়ারে আমাদের প্রোগ্রামিং শিখিয়ে হয়, তো অনেকে বলছে থার্ড ইয়ারে সময় কম বলে মানে একটা প্রবলেম। প্রোগ্রামিং তুমি ফার্স্ট ইয়ার থেকে শেখা শুরু করো না। প্রোগ্রামিং আমি তো না, আমি পার্সোনালি বলবো যে আমি জানি না ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের সিলেবাস কেমন করেছে, আমাদের আইসিসি বোর্ডে ক্লাস 8 থেকে প্রোগ্রামিং শিখতে হয় প্রপার। ঠিক আছে, তখন সেটা খুব জরুরি। জাভা আর সি প্লাস প্লাস শেখা ইজ দ্য বেস্ট, এবং সি দিয়ে এখন আইদার সি বা ফোরট্রানই ব্যবহার করা যায় এখন, বা সি প্লাস প্লাস যাই। তো আমি বলবো প্রোগ্রামিং যত তাড়াতাড়ি সম্ভব শেখা যায় ততই ভালো, এবং আমি বলবো ফোরট্রান শেখো, ম্যাথমেটিক্যাল পড়া শিখে নিতে পারবে, আর বাকি ঠান্ডা শিখে যাবে। ঠিক আছে, আর প্রশ্ন? আর কারোর কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আচ্ছা, আরো যদি কম্পিটিটিভ মাইন্ড নেই, অত সব বেশি কিছু জানতে চায়, অনেক কিছু জানতে চায়, তাহলে তার কোন পরীক্ষাটা দেওয়া হবে? কম্পিটিটিভ এক্সাম না ইউনিভার্সিটি? কম্পিটিটিভ এক্সাম দিতেই পারে না, তার সাথে কোনো প্রবলেম নেই। ম্যাক্সিমাম কি হবে যে পাবে না, আর তো কিছু না। আইআইটি যাওয়ার জন্য হয়তো আইআইটি বা হয়তো না, বেসিক্যালি তোমার আইডিয়া ইচ্ছা নেই, মানে ফাইন, ঠিক আছে, আমি মানছি, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু কম্পিটিটিভ এক্সাম তবুও দেওয়াটা ভালো। এবার তারপরে দেওয়ার পরে ধরো তুমি যেটা আমি বলবো, যেটা আমি এখানেও বলেছি, যে আইআইটিতে একটা জিনিস তুমি পাবে, যেটা তুমি এখানে কতটা ভালো করে তুমি ক্লিয়ার করবে। এটা সত্যি বলতে গেলে আইআইটি বম্বে বা আইআইটি কানপুর ওইসব জায়গায় বা খড়গপুর যে কোনো জায়গায় ক্লাস 12-এর পর কিন্তু একটা ক্রিম অফ স্টুডেন্টস চলে যায়, এটা একটা ফ্যাক্ট। এবং ওই পিয়ার গ্রুপের সাথে কোন পিয়ার গ্রুপের তুলনা হয়, মানে আমি নিজের পার্সোনালি দেখেছি, মানে দে আর অ্যামেজিং। এবং ওদের সাথে থাকা এবং ডিসকাস করা এবং ওদের সাথে ইন্টারাক্ট করতে হয়, মানে ইউ ক্যান বি রিয়েলি আমার অনেক বন্ধুরা আছে যারা ইন্টারাকশন করতো না, আমি মোটামুটি ওয়ান অফ দ্য ফিউ ইন্টারাক্ট উইথ দেম, অ্যান্ড ইন্টারাকশন করে আমার প্রচুর লাভ হয়েছে। অ্যান্ড নিউ লট অফ থিংস নতুন করে জেনেছি, ওদের টেকনিক্স কিছু শিখেছি, এবং ম্যাথমেটিক্যালটা ওখান থেকে একজন আমাকে রীতিমতো শিখিয়েছে, এবং সে এখন বিশাল, সে নিজে এখন ওলফ্রামের যে স্টিফেন ওলফ্রাম তার সাথে বৈঠক করে। ঠিক আছে, তো সে আমাকে অনেক ম্যাথমেটিক্যাল শিখিয়েছে। তো দে আর পিপল লাইক দ্যাট। সেই কারণে বলবো যে
কম্পিটিটিভ মাইন্ডসেট না থাকা সত্ত্বেও পিয়ার গ্রুপটা যদি তোমার কাছে ইম্পর্টেন্ট হয় এবং তোমার মনে হয় যে পিয়ার গ্রুপের থেকে আমি কিছু শিখতে পারবো, তাহলে তোমার ওই ক্লাব জায়গায় যাওয়াটা দরকার। তবে ইট ইজ আ ফ্যাক্ট যে তোমার যদি মনে হয় যে ঠিক আছে আমি না পেলে আমার কিছু হবে না, নিজের কাজই করতে পারবো আমি এক্সেট্রা কোনো অসুবিধা নেই, then it is fine, you can still take the exams, এক্সামগুলো দাও, সেটাতে কোনো অসুবিধা নেই, বাট তোমার যাওয়াটা অতটা জরুরি না। না আমি বলতে চাইছি যে আইআইটিতে বেশি জানা যাবে না ইউনিভার্সিটিতে বেশি জানা যাবে? আইআইটিতে শিওর। তাহলে আইআইটিতে কম্পিটিটিভটা কেমন আছে? কম্পিটিটিভ তো মাইন্ড থাকবে না, বেশি জানা যাচ্ছে না, কে বলবে বেশি জানার সময় কম্পিটিটিভ মাইন্ডসেটের তো কোনো মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, সেটাই একটা কম্পিটিটিভ ভুল ধারণা। আমার নিজের ভয়ঙ্কর কম্পিটিটিভ মাইন্ডসেট, ঠিক আছে, কম্পিটিটিভ মাইন্ডসেট মানে কিন্তু একে অন্যকে হেল্প করছি না সেটা কিন্তু নয়, সেটা একটা কমপ্লিটলি যেটা ব্যাড কম্পিটিশন। হোয়াট আ হেলদি কম্পিটিশন যেটা হয় সেটা হচ্ছে সবাই সবাইকে হেল্প করছে এবং দে আর হেল্পিং ইচ আদার গ্রো, দ্যাট ইজ হোয়াট আ হেলদি কম্পিটিশন ইজ লাইক, ঠিক আছে। কম্পিটিশন মানে কি তোমার মানে আসলে এই ব্যাপারটা হচ্ছে আইআইটি যে কোয়েশ্চেনগুলো দেয় সেটা যত বেশি তুমি জানবে তত ভালো তুমি করতে পারবে, ঠিক আছে। দ্যাট অটোমেটিক্যালি মেক্স ইট দ্যাট কম্পিটিশনটা আর জানাটা অটোমেটিক্যালি বিকামস ইকুইভ্যালেন্ট টু ইচ আদার, ইকুইভ্যালেন্স, ঠিক আছে। আর সিউতে বললাম কেন বেশি জানবে মানে কম জানতে গেলে থেকে, কারণ সিউয়ের কোয়েশ্চেনটা যা পড়ায় তার থেকে আসে, ঠিক আছে। আইআইটি কোয়েশ্চেন মানে এটা একটা জোক আছে, আইআইটি পড়াবে হচ্ছে ভাত ডাল, ক্লাসের অ্যাসাইনমেন্ট দেবে হচ্ছে তার সাথে বেগুন ভাজা, আর আলটিমেটলি পরীক্ষা আসবে বিরিয়ানি বানাতে, ঠিক আছে। তো এবং সেটা তোমাকে রীতিমতো ভাবতে হবে, ভেবে তোমাকে বার করতে হবে, আর ভাবতে পারবে একমাত্র তখনই যখন তুমি একটা বাস নামানোর প্রবলেমস অলরেডি করেছো এবং অনেকটা জানো, ঠিক আছে। তো সেই দিকতেই হয় এবং তারপরে হঠাৎ করে দেখবে প্রবলেমটা অ্যাকচুয়ালি শক্ত ছিল না, উনি জাস্ট একটা টুইস্টেড করে দিয়েছেন। এবং আইআইটির একটা ব্যাপার আছে যে প্রবলেম যে পরীক্ষা যেগুলো আসে দ্যাট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু রিসার্চ প্রবলেমস। তার কারণটা হচ্ছে ওরা তোমাকে হিন্টস দেবে পরপর, একটা কমপ্লিটলি আলাদা ধরনের হিন্টস দিয়ে দেবে, সেগুলো তোমার হিন্টসগুলো ইউজ করে তোমার প্রবলেমটা করতে হবে এবং যত ভালো করতে হবে তত বেটার তোমার পজিশন হবে কম্পিটিশনে, আর যত বেটার পজিশন হবে কম্পিটিশন দ্যাট ইজ অলরেডি ডিপেন্ডেন্ট অন হাউ মাচ ইউ নো, সো ইটস নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আইআইটি যে ব্যাপার ওখানে নাকি খুব টেকনিক্যাল জিনিস করছে, পরে ওদের থিওরিটিক্যাল টেস্ট অনেক কমে যায়, কমপ্লিটলি ভুল ধারণা। পরে নেট ওরা কম পায় নাকি, মানে নেটটা অনেক কম পায়। আমি তো আইআইটি বোম্বের স্টুডেন্ট, এই যে আইআইটি গৌহাটি স্টুডেন্ট দুজন সবাই নেটটা কম পায়, তার কারণটা হচ্ছে যে বেসিক্যালি দেখো আইআইটি তো আমাদের সবসময় পড়াশোনার মধ্যে থাকতে হবে, ঠিক আছে। নেটের কিন্তু একটা সত্যি কথা বলবো, নেটের কোয়েশ্চেন ইজ বোগাস, কমপ্লিটলি বোগাস, ঠিক আছে। ওটা রোড লার্নিং এর উপর বেস করা, যত মনে রাখতে পারবে যে একটা অঙ্ক দিয়ে দিয়েছে পিভি কি বলে ওই স্পেশাল গ্যাস লগুলো করতে দিয়েছে, তারপরে বলে যে কোনটা বি ইকুয়াল টু 3b না ওটা বার করা, অত ক্যালকুলেশন করে কার কে বার করতে পারবে অত টাইমের মধ্যে 10 মিনিট লাগে একটা ক্যালকুলেশন করতে, ওটা তো মুখস্থ রাখতে হবে, যে যত মুখস্থ রাখতে পারবে তবেই সে করতে পারবে, ঠিক আছে। So that is the only reason which IIT people don't get into net, মানে যতটা পারি। আর আমার ক্ষেত্রে এটা সুবিধা হয়েছিল যে আমি এত প্রবলেম করেছি যে আই নো দ্য আনসার টু মোস্ট অফ দেম, ঠিক আছে, তাই না আমার সেটা সুবিধা হয়েছে। সেটা তুমি যদি করো সেটা তোমার সুবিধা। নেটটা দেখো, আমি নেট ইজ এসেনশিয়াল ফর ইজি, ঠিক আছে, বাট নেট ইজ নট আ গুড idea to get about how much intelligence or how good you will be at research. In fact, this is probably the worst parameter, ঠিক আছে। নেটের থেকে তার থেকে জ্যামের, এখন জ্যামের পরীক্ষা আমি যাই না, আগে আমাদের জ্যামের সাবজেক্টিভ পরীক্ষা হতো, দোজ এক্সামস আর দ্য বেস্ট, একটা কোয়েশ্চেন থাকতো যেখানে আমার লিখতে হতো প্রপারলি, তো সেইগুলোই। এবার টেকনিক্যাল অ্যাসপেক্টে দেখো, ইঞ্জিনিয়ারিং বলতে তুমি ভাবছো ইঞ্জিনিয়ারিং বলতে টেকনিক্যালের ব্যাপারটা ভাবছো তো, কোর্স ওয়ার্ক কিন্তু এমএসসি আর ইঞ্জিনিয়ারিং আলাদা কোর্স ওয়ার্ক হয়, ঠিক আছে, বাট এনিবডি ক্যান টেক এনি কোর্সেস। সো হোয়াট হ্যাপেন্স দেয়ার ইজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টসরা কিন্তু আমাদের যেমন আগে বলুন ইঞ্জিনিয়ারিং ফিজিক্স বলে আছে, তারা যে কোর্স করে আমরা কিন্তু সেই কোর্সগুলোই করেছি, মানে এমএসসিতে ওরা বিএসসি ভাবে দেখো ওরা বিটেক করছে, ওরা কিন্তু আমাদের এমএসসি পিএইচডির কোর্স সবই কোর্স করছে, ঠিক আছে। তো আমি জানি না এটা থেকে এসছে যে রোড লার্ন মানে ওটা বেসিক্যালি টেকনিক্যালটা জানি, বাট আমি এটুকু বলতে পারি ইটস কমপ্লিটলি রং। আরেকটা মাত্র একটা জ্যাম প্রবলেম সলভ করছে, জ্যাম প্রবলেমটা 4টা এ বি সি ডি 4টা অ্যান্সার আছে, ঠিক আছে। এবার জ্যামের প্রবলেমটা সলভ করলে একটা অ্যান্সার মিলে যাবে, ঠিক আছে। তাহলে ওই 3টে প্রবলেমের মানে অ্যান্সার, 3টে অ্যান্সার বলো না কেন, বা কি দিয়ে হবে 3টে অ্যান্সার, তুমি কোনটা ভুল করলে 3টে অ্যান্সার মিলে যাচ্ছে এটা চেক করতে বলছেন, না এটাকে বলছেন যে আমি এটাকে আলাদা আলাদা আরো আমি কিরকম হতে পারে, একটা স্ক্রিন লাগানো আছে সেখানে আমি আলাদা কিছু করে দিচ্ছি বা আদার্স কিছু প্রবলেমটাকে মডিফাই, হ্যাঁ।
তিনটে চেক করার দরকার নেই, একটা কারণটা হচ্ছে অন্য তিনটে চেক করা কি হয় সেটা নিজের ক্যালকুলেশনে ভুলে হবে, আর কোনো ভুলে হওয়ার দরকার নেই, আনলেস ইটস কমপ্লিটলি ডাইমেনশন রেডিয়েশন। তাই বলবো যে একটা প্রবলেম, একটা ইলেকট্রিক্যালের প্রবলেম ম্যাগনেটিকে কীভাবে একই রকমভাবে করা যায় ওটা ভাবাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এটা বাকি সারা কি মতামত এটার ব্যাপারে বাট হয়ে যাবে আমার মতামত। সেটা হচ্ছে যে অনেকের একটা ধারণা আছে যে IIT ইজ বেটার ফর ইঞ্জিনিয়ারিং বাট নট ফর কোর সায়েন্স কোর্সেস, মানে সেটা কিন্তু ধারণাটা কিন্তু একদমই আমার মনে হয় ভুল। কারণ IIT তে ইউ হ্যাভ দ্য বেস্ট ফ্রেন্ডস হু গো টু টিচ দেয়ার না। CU তে যেটা বললো যে আমাদের ইউনিভার্সিটিগুলোতে বেসিক্যালি কি হয় যে তোকে একটা ক্লাসে পড়াতে পারে যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিল, হ্যাঁ, এবার পরীক্ষার কোয়েশ্চেনও দেখবি আন্ডারস্ট্যান্ড আনটিল মডারেটর সেটাকে খুব বেশি চেঞ্জ করেছে, ওই একই টাইপের কোয়েশ্চেন যা অ্যাসাইনমেন্টে দিয়েছিল সেগুলোই এসছে। কিন্তু IIT তে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা পুরো অন্যরকম, ওই ভাগদাল দিয়ে বিরিয়ানি করতে দেবে আর কি, এরকম ব্যাপারটা আর কি। তার মানে তোমাকে কতটা পড়তে হবে যাতে তুমি পরীক্ষার সময় গিয়ে ওই টুইস্টেড প্রবলেমটা আনসার করতে পারো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, CU তে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডগুলো কিন্তু BSc তেও যেরকম MSc তেও সেরকম ওই অ্যাসাইনমেন্টের মধ্যেই আসবে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আচ্ছা, আমার একটা টেকনিক্যাল কোশ্চেন ছিল। আচ্ছা, কোয়ান্টিটেটিভ না হলেই হলো, দ্যাট ইজ নট ইনাফ টু এক্সপ্লেইন দ্য রেজাল্টস এর এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তার সঙ্গে আরেকটা যদি যোগ বিয়োগ করতে হচ্ছে সেটাকে ওরা স্পিন বলেছে, বাট দ্যাট ইজ জাস্ট আ টার্মিনোলজি, ওটা একটা স্পিন, দ্যাট ইজ অলসো অ্যান অ্যাঙ্গুলার মোমেন্টাম, বাট ইট ক্যানট বি মানে রিপ্রেজেন্টেড, যেহেতু একটা পূর্ণ অ্যাঙ্গুলার মোমেন্টাম অলরেডি ছিল L অপারেটর, instead of changing it to a completely new operator they decided to make it L plus S. But it is also an angular momentum, it has also eigenvalues, eigenvectors, and it is and later you will see it is what defines the statistics of a system. ঠিক আছে, মানে it is a very, তুমি বলতে পারো আপাতত তুমি বলতে পারো it's a mathematical tool, it's mostly a mathematical tool. In fact quantum mechanics বোঝা মানে as such understand করার থেকে ওটাকে mathematical tool হিসেবে বেশিরভাগ নেওয়াটা বোঝাটা অনেক সহজ, because যেহেতু কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই, মানে our imagination can only do so far. আচ্ছা, আমি একটু অ্যাড করছি ওর সঙ্গে, সেটা হচ্ছে যে তুই যেটা স্পিন জানতে চাইলি না, স্পিনটা হচ্ছে একটা এলিমেন্টারি পার্টিকেলের ইন্ট্রিনসিক প্রপার্টি। যেমন মনে কর একটা ইলেকট্রনের একটা মাস আছে 9.1 × 10⁻³ kg, চার্জ 1.6 × 10⁻19 কুলম্ব। তেমনি ওই গ্রাউন্ড স্টেটে ওই h×2 ওইটা যেন ওটার ভেতরে কেউ যেন ঢুকিয়ে দিয়েছে। এবার তোকে যদি আমি বলি মাস কোত্থেকে এলো, চার্জ কোত্থেকে এলো, এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে স্পিনটাও সেরকম কোত্থেকে এলো, আন্ডারস্ট্যান্ড তুই একদম হার্ডকোর কোয়ান্টাম মেকানিক্সে ঢুকে পড়ছিস, ওটা যেন দিয়ে ওটার মধ্যে অলরেডি আছে। এখন মাস তো এখন যারা জানে যে তারা জানে যে মোটামুটি ওই হিগস মেকানিজমে মাস তৈরি হয়, আমার স্পন্টেনিয়াস সিমেট্রি ব্রেকিং এর জন্য ওই প্রত্যেকটার মধ্যে একটা করে চার্জ এসছে। এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে তুই যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বি তুই দেখবি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যাবতীয় যত পার্টিকেল আছে প্রত্যেকটা পার্টিকেলকে আমি দুটো ক্লাসে ভাগ করে ফেলতে পারছি, একদম বোসনিক পার্টিকেলস যাদের স্পিন ইন্টিগ্রাল এবং ফার্মানিক পার্টিকেলস যাদের স্পিন হাফ ইন্টিগ্রাল, এগুলো যেন অলরেডি ওদের মধ্যে রয়ে গেছে। কারণটা কিন্তু জানতে গেলে তোমাকে আরেকটু ডিপে কোয়ান্টাম মেকানিক্সে ঢুকতে হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমরা তো মানে যে কোনো জায়গায় PhD যখন করতে যাব তখন তো মানে বিভিন্ন রকম স্ট্রিম আছে, আলাদা আলাদা রকম ভালোবাসার জায়গা আছে, ভালোবাসার জায়গাটা ছাড়া ওখানে কি এরকম কোনো কোয়েশ্চেন ফেস করতে হবে যে যে স্ট্রিমে যাবো সেই স্ট্রিমটার ব্যাপারে জানতে হবে যে সেই স্ট্রিমের রিসার্চটা কেমন হচ্ছে, মানে আরবিট্রারি স্ট্রিমে যেতে পারবো কি, মানে যে স্ট্রিমের রিসার্চ হচ্ছে কারণ লাভ কীরকম হবে, আর মানে PhD করে কতটা লাভ হবে এরকম হবে। আমি ঠিক কোয়েশ্চেনটা বুঝতে পারবো না, যতটা বুঝছি সেটা বলছি। এটা হচ্ছে যে PhD করার আগে আর মানে MSc যে টাইমটা ওটা হচ্ছে তোমার টাইম বোঝার জন্য কোনটা তোমার ভালো লাগছে, মানে এক্স্যাক্টলি কি বলতে পারো তোমাকে ভালো লাগার একটা ব্যাপার আছে। ঠিক আছে, প্লাস মানে যদি আমি PhD পড় বলছি, PhD পর আর তুমি স্ট্রিম চেঞ্জ করতে পারো না, বলছো PhD পর না, PhD পর যদি আমি ওই স্ট্রিমেই থাকতে চাই, মানে কোনো প্রফেশন আছে, বলছি যে কোনো একটা স্ট্রিমের রিসার্চ ওয়ার্ক কিরকম হচ্ছে, তার প্রফেশনটা কিরকম হচ্ছে সেই অনুযায়ী যাওয়া হচ্ছে, সেই অনুযায়ী যাওয়া হচ্ছে না এই অনুযায়ী যাওয়া ভালো প্রশ্ন এটা। দেখো আমি বলবো যে একটা কিছু করতে গেলে when you take it something as a job or as something you do an entire life you have to learn it, ঠিক আছে। এবার তুমি দেখবে যে কয়েকটা তোমার জায়গা বেশি ভালো লাগে, তোমার কয়েকটা জায়গা কম ভালো লাগে, ভালো লাগে। আমি বলবো প্রথম দিকে
কম ভালো লাগে কিন্তু তবুও ভালো লাগে এইসব জায়গায় তোমার বসে বসে কাজ করতে। মানে ইনফ্যাক্ট আমি এক্সাম্পল দিই, আমি এমএসসিতে যখন পড়ছিলাম আই হ্যাড ডিসাইডেড আই নেভার গোইং টু টেক আ পাথ ইন্টিগ্রাল এভার। ঠিক আছে, আমার জঘন্য লাগতো পাথ ইন্টিগ্রাল ফর্মুলেশন, তো ভয়ঙ্কর বাজে। কলেজে বলতো কলেজে প্রফেসর চাকরিটা কিন্তু সেটা খারাপ চাকরি নয়, সেটা সত্যি কথা বলছে, যারা আছেন পাশে বলে না, সত্যি কথাই বলছি। সুতরাং এবং তখন কলেজে প্রফেসর করার সময় তুমি নিজের কাজ করতে পারবে, মানে টাইম হয়তো কম পাবে বাট ইটস নট দ্যাট নট বন্ধ হয়ে যাবে। আমাদের দেশে যে গাইডের সঙ্গে যে পলিটিক্সের ব্যাপারটা ওটা কিরকম? আমি কোনোদিন কোনো পলিটিক্স ফেস করিনি, আমি জানি সৌরভরাও কোনো পলিটিক্স কিছু ফেস করিনি। হ্যাঁ, যেটা হয় মাঝে মাঝে যে আমাদের হঠাৎ করে গাইডের মনে হয় যে দুদিনের পেপার খাইয়ে ফেলছে, আমি দিয়ে দুপুর সকাল 10টার সময় উঠে ফোন করে বলে যে হ্যাঁ এই গ্রাফটা হয়ে গেছে, আমরা তারপর সবাই ঘুম থেকে উঠছি। তো ওইটা একটু ফেস করতে হতে পারে, বোঝানো যে তা স্যার হয়নি আজকে, কি চাপ হতে পারে। বাট অ্যাজ সাচ পলিটিক্স এখানে আমার হয়নি, তবে আমি শুনেছি যে বিদেশে বরঞ্চ পলিটিক্সটা হয় বিকজ ইটস আ ম্যাটার অফ রেস, রেসের একটা ব্যাপার আছে ডিফারেন্স। কিন্তু ইন্ডিয়াতে পলিটিক্স যদি তুমি গাইডের সাথে নিজে একটা হাম্বল এবং পুরোটাকে তুমি যদি সরাতে পারো, এবার গাইডকে যদি তুমি দেখো যে অ্যাটলিস্ট তোমার নিজের পয়েন্ট ইভেন পুট ইউর পয়েন্ট অ্যাক্রস উইদাউট বিং টু অ্যারোগেন্ট অ্যাবাউট ইট, এরকম কোনো সমস্যা হওয়ার কথা না। একজন গাইডের কাছে তুই যখন পিএইচডি করতে ঢুকি, মানে ইউ হ্যাভ রেজিস্টার্ড ইয়োরসেলফ অ্যাজ এ স্টুডেন্ট অফ দ্য গাইড, সেটা গাইডের দায়িত্বের মধ্যে পড়ে তোকে পিএইচডিটা দিয়ে বার করে দেবে, বুঝতে পেরেছিস? এবং পলিটিক্স কোন জায়গায় নেই, কোন জায়গায় নেই বল না, সব জায়গাতেই পলিটিক্স আছে, কিন্তু তোকে গা বাঁচিয়ে চলতে হবে, তোকে নিজের কাজটা করে নিয়ে বেরিয়ে আসতে হবে। এবং ও যেটা বললো যে দেখো তুমি তো একজন মাস্টারমশাইয়ের কাছে যাচ্ছ, গাইড তো সবটা তোমার মাস্টারমশাই বলেছো না, তো আমার মনে হয় না সেরকম মানে বিদেশে হয়, এখানে আমি খুব একটা বেশি শুনিনি, মানে হয় একেবারেই হয় না বলবো না, অল্প স্বল্প হয়, কিন্তু সেটা তুই নিজে করে অ্যানফর্চুনেট করে টেকনিক্যাল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দাদা তুমি বললে এবারে সিইউএর থেকে আইআইটি এমএসসি লেভেলটা একটু হাই হয়, আইআইটি আর জেস্ট এই দুটোর মধ্যে কোনটাতে ফিজিক্স ব্যাপারটাকে ভালোভাবে জানা যায়, মানে জেস্টে যেহেতু ইন্টিগ্রেট পিএইচডি হয়, এমএসসির সাথে সাথে পিএইচডি, এই ঠিক মানে বুঝতে পারি। ওটা আমি তো বলার সময় বলেছিলাম, দেখো বেসটা জ্যাবের মধ্যে আইআইটির মধ্যে কোনো পার্থক্য নেই। আইআইটি হলো যেটা এক্সট্রা শুনতে যেটা যে পারিপার্শ্বিক যে বিকাশ, যেটা কারণ আইআইটি তুমি যতগুলো স্পোর্টস আছে পৃথিবীতে বলে সব স্পোর্টস খেলতে পারবে, তো দ্যাট ইজ আমি এগুলো বলছি কারণ এটা ইম্পর্টেন্ট, শুধু ফিজিক্স করতে তো হবে না, তোমার পাস টাইম থাকবে এবং সব স্পোর্টস সব খেলতে পারবে। এবং হ্যাঁ, তো আর একটা ব্যাপার যেটা বললাম যে হচ্ছে এমএসসি আর ইন্টিগ্রেট পিএইচডি। ইন্টিগ্রেট পিএইচডিটা হচ্ছে যদি তুমি চান্স পেতে চাও আর কি অন্য জায়গায়, মানে বিদেশে তুমি যেতে চাও, তাহলে তোমার ইন্টিগ্রেট পিএইচডি দিয়ে তোমার চাপটা এই কারণে যে ইট উইল বি ডিফিকাল্ট ফর ইউ টু গেট আউট অফ দ্য ইন্টিগ্রেট পিএইচডি। ঠিক আছে, ওটা সহজে ছাড়ে না কিন্তু, বাট আদারওয়াইজ কোয়ালিটি ওয়াইজ একটা জেআইএফআই আর একটা আইআইটি কানপুর বা আইআইটি বোম্বে পড়াশোনা কোয়ালিটি ওয়াইজ কিন্তু কোনো পার্থক্য আমি বলবো না। আসলে ওই ইন্টিগ্রেটেড পিএইচডির মধ্যে একটা কোর্স করা থাকে, মানে 4th সেমিস্টার, অনেকে যেটা করে সেই 4th সেমিস্টারটাকেই, মানে 4th সেমিস্টার যে প্রজেক্টটা সেটাকেই পিএইচডি টপিক হিসেবে কন্টিনিউ করে। মানে ইফ ইউ আর ডিটারমাইন্ড যে আমি পিএইচডি করবোই, এবং আমি জানি যে একটা টাইমও ব্যাপার আছে যে তুই প্রথমে একটা 2 বছরের এমএসসি করলি, তারপরে পরীক্ষা দিয়ে আমাকে পেতে হবে, সেটা একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে, মানে আমাকে নেটটা পেতে হবে বা আমাকে যে অনেক বেশি কোথাও জেস্টি পেতে হবে। ইন্ডিয়ান পিএইচডি ঢুকে বলে তো নিশ্চিত যে আমি একটা পিএইচডিটা নিয়ে বেরোবো, ঠিক আছে, তোকে কিন্তু সবই করতে হচ্ছে। তোর লাস্ট মনে কর কারোর যদি ইলেকট্রনিক্স ভালো না লাগে, তাহলে তুই সেটাকে না অফ করে তুই এটা নিজের পছন্দের মতো মনে কর তুই ফিল্ড থিওরি পড়লি, এবং ফিল্ড থিওরি পড়ে তারপর মনে করি সেটাকেই হাইড্রোজেন ফিজিক্সের একটা ইয়ে হিসেবে তুই এমএসসি প্রবলেম হিসেবে কন্টিনিউ করলি, টাইমটাও একটু কম লাগে। ঠিক আছে, কোয়ালিটি ওয়াইজ কিন্তু মানে জ্যাম এবং জেস্টের থ্রু দিয়ে আমি যেখানে যাচ্ছি খুব একটা তফাৎ নেই, মোরালেস সেম। নেক্সট কোয়েশ্চেন। আমার জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে হোমওয়ার্ক বেসিসে আমরা সেই হোমওয়ার্ক জিনিসটা স্কুল থেকে পেয়ে আসছি, তো যেহেতু পিএইচডিতে একটা সার্টেন প্রবলেম দিলে সেটাকে সলভ করতে হচ্ছে 4 বছর বা টাইম লাগবে, তো ওইটার জন্য কি সার্টেন হোমওয়ার্কস দেওয়া হয়, গাইড কোনো সার্টেন হোমওয়ার্কস দেয় সলভ করা? ভ্যারিজ ফ্রম গাইড টু গাইড, বাট জেনারেলি আমার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার অংশ নিয়ে পুরো প্রবলেমটা দিল গাইড, আমি ভাবলাম একদিন ধরে, then go to it, we discuss, we decide which path we should take for solution of the problem. এবার হোমওয়ার্ক যেমন ধর 10টা কোশ্চেন
থাকে এখানে 10টা কোয়েশ্চেনই সলভ করতে হবে, তার থেকে বেশিও থাকতে পারে। এবারে ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা যেটা করা যাচ্ছে এটা হলো এই ধরনের পার্টিকুলার রেজিমিয়াম আনসারটা ডাইরেক্ট থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে বার করে দিচ্ছে। ওটা প্রথমে করলাম দুজনের আনসার ম্যাচ করা যায়, অনেক গাইড করে না, আমাদের খুবই ভালো যদি কেউ ক্যালকুলেশনগুলো করে এবং আমার ক্যালকুলেশনগুলো থাকে। তো ম্যাচ করলাম, ম্যাচ করে তারপর নেক্সট স্টেপে গেলাম। তো হ্যাঁ অঙ্ক যদি বলেন যে এইরকম তো সেটা ঠিক আছে। আর টাইম স্প্যানটা হলে টাইম স্প্যানটা ফ্লেক্সিবল, কিন্তু রাবারকেও বেশি স্পেস করে ওটা ছিঁড়ে যাবে, কিন্তু অত ফ্লেক্সিবল না। Any more question? দেখতে পাচ্ছি যাই হোক কি হবে আমার ফিজিক্সের কোন জায়গাটা ভালো লাগে সেটা আমি নিজেও জানি না, আদৌ ফিজিক্সটা ভালো লাগে কিনা সেটাও আমি ঠিক করে বলতে পারবো না। আমারও একটা এই অবস্থায় কোনো কিছু করতে গেলে আমি উপরে উপরে করে চলে গেলাম, একটা কোয়েশ্চেন আমি তুলে পারতো করে যাচ্ছে। তখন আমি কি করলাম, ডেপলি পড়ে শুনলাম। ডেপলি পড়তে গিয়ে কোয়েশ্চেনটা শিখে চলে গেলাম, এগুলি ওগুলি সেগুলি দিয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছলাম তার সঙ্গে কোয়েশ্চেনটারই কোনো সম্পর্ক নেই। মানে কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কি তার সঙ্গে লিঙ্কটাই বুঝে পাচ্ছে না। তো এগুলো কি করবো, ডেপলি পড়বো নাকি? আচ্ছা এক সেকেন্ড, ডেপলি যা পড়লি সেটা কি তোর মনে থাকে পুরোটা পরে? না মনে থাকে না বলেই তো লিঙ্কটা বুঝে পাচ্ছে। মানে তাহলে খুব মুশকিল আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে যে তোমাকে তাহলে স্যারদের সাথে কথা বলতে হবে বা তোমার বিয়ের সাথে কথা বলতে হবে কতটা ডেপথে যেতে হবে আপাতত। দেখো এবার তুমি যদি বিএসসি তুমি যদি স্ট্রিং থিওরি পড়া শুরু করে দাও সেটা কোনো মানে হয় না, ঠিক আছে। সত্যি কথা বলতে গেলে তোমার তাহলে কত ডিপে গিয়ে কোনো কিছু করার মানে কোনো লাভ হবে না আলটিমেটলি, আনলে যদি ওটা একটা ইয়ে হয় একটা রিডিং প্রজেক্ট সেটা আলাদা ব্যাপার। না মানে কোনো একটা জিনিস থাকলে মনের মধ্যে একটা আসবে, কেন বলো এরকম একটা আসা উচিত। এবার সেই অবস্থায় যেতে যেতে একটা টাইম করো, ঠিক আছে, এটা অন্যরকম টাইম, এটা বাকিদের অ্যাডভাইস না কিন্তু টাইম করো না। ধরো একটা প্রবলেম তুমি দেখছো, তুমি প্রথমে জাস্ট খুঁজে পাওয়ার চেষ্টা বার করার চেষ্টা করো যে প্রবলেমের উত্তরটা কোথায় আছে, ঠিক আছে। দিয়ে ওই উত্তরটা যে বইতে বা যে জায়গায় আছে সেই জায়গাটাই শুধু আমার বাকি জায়গাটা বাদ দাও, ঠিক আছে। দিয়ে অন্য প্রবলেম ওইটুকুটা করো। তবে আমি এটা বলবো যে আমি কিছুটা ওভাবেই করেছি, মানে আমি প্রথমে উপরি করতাম তারপরে ইনডেপথ করতাম, কিন্তু আমি নিউ ওয়ে টু স্টপ। ওটা স্টপ এক্সপিরিয়েন্স থেকে আসবে। তোমার এটা কত করে চিরকালের এই প্রবলেম চিরকালই বলতে কি আমি 11 টুয়েলভ ফিজিক্স একবারই ভালো ছিল না। খুব ভালো কথা, আমার প্রতি অবস্থা অনার্স ফিজিক্স পড়ছি, এটা ফিজিক্সটা ভালো লাগে বলে নয়, অন্য সাবজেক্ট একটু খারাপ লাগে। তো এই অবস্থায় মানে ফিজিক্সের বেস খুব খারাপ। তো প্রথমত আমি ইংরেজিতে যেগুলো পড়ানো হতো আমি বুঝতে পারতাম না, বাংলা পরিবেশ বুঝতে পারতাম না। তো এই জন্য পিএইচডি করতে গেলে আমি আমার ঠিক আছে, ঠিক আছে। ডেপলি করবে না, ইয়েস একটা পার্টিকুলার টপিকের কোয়েশ্চেনটা ঠিক আছে, কোয়েশ্চেনটা পড়ছো, কোয়েশ্চেনটা যে পোর্শনটা পড়ে সেটা পড়লে, তারপরে চ্যাপ্টারটা পুরোটা পড়লে, ঠিক আছে। চ্যাপ্টারটা পড়ে পড়বে, এসি বইয়ের চ্যাপ্টার পুরোটা পড়ার কোনো অসুবিধা নেই, এমন কিছু লেখা থাকে যাতে বেশি লাগে। তো পুরোটা পড়ো, গিয়ে আবার দেখো ওই কোয়েশ্চেনটাই করতে পারছো, ঠিক আছে। এবার যদি সেটা করতে পারো তাহলে তুমি সেটা বুঝেছো, আমাদের ওই পার্টিকুলার অংশটা একবার পড়ো এটা তোমার মনে থাকে। দেখো ডেপথে পড়ার পরে খারাপ না, কিন্তু আমি বলবো আপাতত বেশি বইয়ের বাইরে কোনো ডেপথে চলো, ঠিক আছে। ওইটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, দেখতে বললেও নম্বর পাওয়া যায় না, উপরে উপরে বললেও আর নাটকে ওই 20 বছরের কোশ্চেন পেপার আছে, 20 বছরের যদি কত অসুবিধা হয় 20 বছরের কোশ্চেন পেপারটা ভালো করে সলভ করে পুরোটা একদম সলভ করতে পারো আর কি ফার্স্ট ইয়ারটা, তাহলে তোমার নম্বর নিয়ে কোনো প্রবলেম হয় না, যেমন বলে দিচ্ছি। তো সেটাই বলছি যে তাদের প্রফেসররা যতটা পড়াচ্ছে সেটাই লক্ষ্য রাখো, ততটাই মোটামুটি পড়তে হয় কিন্তু বিএসসি যতটা প্রফেসররা পড়ানো ক্লাসে, ঠিক আছে। তো তত ওটাকে একটা প্যারামিটার ধরে তুমি তত করতে পারো, একটা ডেপথ কোয়েশ্চেন। আর হ্যাঁ এরকম নিয়ে বলার আছে পুরোপুরি একটা পার্টিকুলার জায়গা তুমি থেমে। আচ্ছা আমি তোর কোয়েশ্চেনের উত্তরে বলছি, হ্যাঁ এটাও বললো যে তোকে কতটা পড়তে হবে, একদম মাস্টারমশাইরা আছে ডাইরেক্টলি জিজ্ঞেস করবি যে এই জায়গাটা আপনি বলুন, ভালো করে বুঝতে গেলে কোন বইটা ফলো করবো, এই বইটা আপনি মান করে দিলে কলকাতা থেকে কতদিন পড়ে দেবো, মাস্টারমশাইরা হেল্প করবে, চিন্তা করার কিছু। আর আরেকটা ইয়ে যে ওভার অ্যাম্বিশিয়াস হয়েছে, আমি ফার্স্ট ইয়ারের এমন কয়েকজন স্টুডেন্টকে জানি যারা মানে লেজেন্ডার বা আর্মাইট করতে পারছে না, তাদের তক্ষুনি মানে মানে লগর পলিনোমিয়ালস আর রিংস ফাংশন না করলে যেন মানে ভাত হজম হচ্ছে না, এই এটা থেকে একটু বেরো। আমাদের সিলেবাসটা যেটা করা হয়েছে সেটা কিন্তু
অনেক ভাবনা চিন্তা করে যারা এক্সপার্ট তারা সিলেবাসটা বানিয়েছে। সুতরাং তুমি তোমার সিলেবাসটা একদম পারফেক্টলি কমপ্লিট করে তারপর যদি তুমি দেখো যে তোমার কাছে আরো বেশি করার স্কোপটা রয়েছে বা টাইমটা রয়েছে, দেন ইউ হ্যাভ ফ্রিডম টু গোয়িং টু দ্য হায়ার থিংস। মানে ফার্স্ট ইয়ারে ইনস্টিটিউশন না পড়লে একদম মানে জীবন বৃথা হয়ে গেল, ওই মনোভাবটা নিও না। যেটুকু তোমার সিলেবাসে আছে সেইটুকু খুঁটিয়ে আমি বলছি সেটাই তুই তোর টিচার থেকে মাস্টার বসে থেকে যে বলুন কোন জায়গাটা থেকে কোন বই থেকে কীভাবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হচ্ছে সেটা। আমার শিওর লাইনের ব্যাপারে এটা আমি নিজেও জানি না, অ্যাপ্লাই করার পর আইডিয়া আছে। ইন্ডিয়ার বাইরে কোলাবার প্রবলেম এটা আমি ক্যান্ডিডেট বলতে পারি, ইন্ডিয়ার ভেতরে আমি কিন্তু বলতে পারছি না। ইন্ডিয়ার বাইরে সব কিছু খুবই একটা ডবল বিটেক পিএসসি করে পিএইচডি আর এনভায়রনমেন্টাল ফিজিক্স আর এনভায়রনমেন্টাল সায়েন্স, তো সাথে কোনো অসুবিধা নেই। এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে যে আমার জুনিয়র ওই অ্যাপ্লাইড ম্যাথ থেকে ফিজিক্সে শিফট করতে চেয়েছিল। আমি দেখেছিলাম যে পার্টিকুলেশন বা কলকাতা ইনস্টিটিউট কলকাতাতে, বাট আমি জানি যে বাইরে বাইরে মেবি। আচ্ছা, তুই আর রানিং আউট অফ টাইম, তো আমাদের প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে আজকের জন্য, আজকের মতো। আরেকটা কোয়েশ্চেন, এসব একটু তাড়াতাড়ি, হ্যাঁ, কারণ ওরা তাড়াতাড়ি যাচ্ছে, আসলে ক্লাসটা বাকি আছে, 10-এর মধ্যে ক্লাসটা শেষ করতে হবে। বলছি কোনো একটা টপিক ভালো করে পড়ার পর যখন তার অঙ্কগুলো শুরু করলাম প্রবলেমগুলো, তো কিছুক্ষণ পর একটা প্রবলেম যখন আটকাচ্ছে তাতে অনেকটা টাইম নষ্ট হচ্ছে। এবার আগে তখন থিওরিটা আরেকবার করছি ভালো করে, তাতে এতটা টাইম নষ্ট হচ্ছে যে বেশি প্রবলেম আর এগোতে যাচ্ছে। ওই আমি বলবো একটা পার্টিকুলার টাইম লিমিট মতো প্রবলেমটা দেখো, তাহলে স্যারদের কাছে বা বন্ধুদের কাছে চলে যাবো। আমার যেটা শুনেছিল, আমি কোনো প্রবলেম না থাকা পরে গেছি পর প্রবলেমে চলে যেতাম, পরে প্রবলেমটাকে বাবাকে বলে দিতাম। তো তার জায়গায় তোমরা যেটা করবে, বন্ধু যেটা করেছে ওরা বন্ধু করবেই, এই প্রবলেমটা হবেই, বা কোনো প্রফেসর তার কাছে যাবে, বলতে যাবে এটা করতে পারছি না, তারা একটা হিন্ট দেবে। আমি বলবো যে একটা প্রবলেম 10 মিনিটের বেশি কখনো বেশি করবে বিএসসি, মানে ইয়েতে তোমার প্র্যাকটিস করবে 10 মিনিট একটা টাইম। আচ্ছা, তো থ্যাংক ইউ অল অফ ইউ ভেরি মাচ। অমৃতা, we have a small present for নভেম্বরের শেষের দিকে হবে। আমি এক্সপেক্ট করেছিলাম আজকে যারা এসছো তারা পরেরটা তো অবশ্যই আসবে। পরেরটাতে আইজার কলকাতার সৌরভ ইসলাম বলে একটি ছেলে, সে আসবে। ও অপটিক্স নিয়ে কাজ করে এবং আমার খুব প্রিয় ছাত্র, সবাই আমার খুব প্রিয় ছাত্র, রূপান্ত আমার খুব প্রিয় ছাত্র। তো এক্সপেক্ট করবো তোমরা পরের দিন, আমি নবীনদিকে সাথে এরকমভাবে ফেসবুকে দিয়ে দিয়েছিলাম, সেরকম দিয়ে দেবো। আশা করবো পরের দিন হলটা আরও বেশি করবো, মানে আশা করবো